প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। ডিসি কথাটার মধ্যে বুঝতে পারছি ডিসির ফুল ফর্ম কি? একদম ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট মানে কি, যে একটা সিঙ্গেল ফেজে থাকবে, কোনো রকম ফেজ চেঞ্জ হবে না, ভ্যালু চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, জাস্ট একটা কারেন্ট বলা যায়, ভোল্টেজ বলা যায়, যে কোনো তোর কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি আমরা নিই না কেন তার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকবে। টাইমের রেসপেক্ট। এবার এর মধ্যে মানে একদমই মানে লিমিটেড অসিলেশন থাকতে পারে, কিন্তু তার জন্য যে ভ্যালু খুব হেরফের হবে সেটা না। যদি আমরা একটা 5 ভোল্ট ব্যাটারিকে কনসিডার করি, তার যা ভ্যালু আমরা দেখবো, ভোল্টেজ হলে 5 ভোল্ট বা কারেন্ট যদি আমরা দেখি, রেটেড কারেন্ট যা থাকবে সেটাও মানে একটা ডাইরেক্ট হিসেবেই থাকবে, ম্যাগনিটিউড সেম থাকবে। এবার বিষয় হচ্ছে, এটা তো একদম নমিনাল বিষয় গেল। আমাদের রিভিশন করার অর্থ হচ্ছে যাতে আমরা কোশ্চেন সলভ করতে পারি। তো কোশ্চেন সলভ করার জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো মানে একটুখানি না জানলেই নয়, সেগুলো হচ্ছে মানে যেগুলো মানে কোশ্চেন একদম মানে জানতেই হবে এরকম না, কিন্তু জানলে জিনিসটা আমরা খুব ভালো হ্যান্ডেল করতে পারবো। তার মধ্যে প্রথম কিছু জিনিস হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা যে একটা সার্কিট ড্র করবো, সেই সার্কিটের মধ্যে আমার একটা না মানে কিছু অ্যাক্টিভ এলিমেন্ট, কিছু প্যাসিভ এলিমেন্ট থাকতে পারে, বা একটা অ্যাক্টিভ এলিমেন্ট, একটা প্যাসিভ এলিমেন্ট থাকতে পারে। তো সেটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট মানেটা কি? এই অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই অ্যাক্টিভ এলিমেন্ট মানে হচ্ছে যাদের থেকে আমরা কি বল লিনা, হ্যাঁ, অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট মানে কি? কি পাই? হ্যাঁ, মানে কাইন্ড অফ মানে কারেন্ট, মানে তুই যদি পাওয়ার বা এনার্জির রেসপেক্টে বলিস তো আরো বেটার, যে আমরা যাদের থেকে পাওয়ার বা মানে একটা সার্কিট চালাতে যে আমার টোটাল এনার্জিটা দরকার সেটা আমরা পাচ্ছি, যারা আমাকে প্রডিউস করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আর যাদের ওপর আমার সেটা খরচ হচ্ছে বা যে এলিমেন্টগুলো আমার সেটা স্টোর করে রাখছে নিজের মধ্যে, সেটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট মানে কি, মোটা কথা, যে আমরা একটা সার্কিটে যে ব্যাটারি লাগাচ্ছি বা একটা ধর কারেন্ট সোর্স আমি লাগাচ্ছি, যারা আমাকে এনার্জি প্রডিউস করছে তারা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ মানে কি, যাদের মধ্যে সেটা আমরা মানে খরচ হয়ে যাচ্ছে বা তারা নিজেদের মধ্যে সেগুলো স্টোর করে রাখছে, সেটা কি, যেমন রেজিস্টার। রেজিস্টারের মধ্যে এনার্জিটা আমরা কিভাবে ডিসিপেট হতে দেখি বলেছিলাম, বল। এই যে তোর প্যাসিভ এলিমেন্ট বলছি, প্যাসিভ এলিমেন্টের মধ্যে যে আমি এই অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা তো সার্কিট একটা, তো মানে তোর ধর এই সার্কিটটা রয়েছে ধর, এবার এখানে তো একটা অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে আর বাকি দুটো প্যাসিভ এলিমেন্ট। এবার এই যে আমাকে এনার্জিটা প্রডিউস করছে, এই প্রডিউসড এনার্জিটা এদের মধ্যে তো আমার সেটা তোর ডিসিপেট হবে। তো সেই যে ডিসিপেশনটা সেটা আমরা কি ফর্মে দেখতে পাই? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাই, হিট। আমি বলেছিলাম যে যে কোনো ক্ষেত্রে বা স্পেশালি রেজিস্টারের ক্ষেত্রে আমরা এই যে এনার্জি ডিসিপেশনটা এটা আমরা অ্যাজ আ হিট দেখতে পাই, যে হিট হিসেবে সেটা মানে এনার্জিটাকে বাইরে বার করছে।
এবার হচ্ছে সার্কিটটা কিভাবে তৈরি হচ্ছে, কোন দুটো জিনিসকে নিয়ে স্পেশালি জিনিসটা তৈরি হচ্ছে সেটা তো বুঝলাম। এবার হচ্ছে সার্কিটটা আমার ধর একদম রেডি হয়ে গেলে, এবার সেই রেডিমেড সার্কিট থেকে আমরা এলিমেন্টগুলোকে কিভাবে বার করব, এই কোয়ান্টিটিগুলোকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, এটা হচ্ছে আমাদের মেন কোশ্চেনের দিক থেকে দেখতে গেলে এটাই। এই একটা নর্মাল একদম একটা সার্কিট আছে, যে একটা ভোল্টেজ সোর্স আছে, ডিসি ডিসি সোর্স, আর একটা কি রেজিস্টার আছে সিরিজে। এবার বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমার কোশ্চেনটা কি আসতে পারে, সে বড় বড় সার্কিটে কি আসবে সেটা তো পরের প্রশ্ন, আগে ছোট সার্কিট থেকে দেখি যে কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। যে ধরে বললো যে আমার এই যে সার্কিটটা আছে তার 1 নাম্বার দিতে পারে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা কত পুরো সার্কিটের মধ্যে দিয়ে, আর হতে পারে যে এই রেজিস্টারের এক ক্লাসে ভোল্টেজ ড্রপ কত, ধর এটাকে বললাম আমি ভিআর, তাহলে বার করতে দিতে পারে ভিআর কত। আর কি আর দিতে পারে যে এই যে তোর এখানে যে পাওয়ার কনজিউমটা করছে রেজিস্টার সেই পাওয়ারটা কত, তো সেটাও বললাম পিআর ধর বললাম। এইগুলো আমাকে জিজ্ঞেস করতে দিই, মানে তোর ডিসি সার্কিটের ক্ষেত্রে এইগুলোই মেনলি আমাদেরকে জিজ্ঞেস করে যে সার্কিটের মধ্যে কারেন্ট কত, বা এক একটা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত, একটা পার্টিকুলার এলিমেন্ট কতটা ভোল্টেজ ড্রপ করেছে তার মধ্যে, আর সেই পার্টিকুলার এলিমেন্টের মধ্যে কতটা পাওয়ার ডিসিপেট হয়েছে। তো এবার লিনা বল যে এগুলো আমরা কিভাবে বার করব। বাকি কি জিনিস মাথায় আসছে এটা বার করার জন্য? হ্যাঁ মানে কি, মানে একটা পার্টিকুলার একটা মেথড বা রুলস বা একটা ল আছে, কি সেটা? একদমই তাই, ওহমস ল। ওহমস ল কি বলছে? ভি ওহমস ল মেনলি বলছে কি ভি ভ্যারিজ অ্যাজ আই, এবং সেখান থেকে আসছে কি আমি যখন দুটোকে ইকুয়াল করছি ভি ইকুয়ালস টু আই আর, আরটাকে অ্যাজ আ কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে আনছে, এবং যেটাকে আমরা বলছি কি রোধ আর। যে কোনো সার্কিটের মধ্যে যদি আমি একটা কারেন্ট পাস করাই এবং একটা ভোল্টেজ সোর্সের থ্রুতে, তাহলে একটা পার্টিকুলার এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা আমার সে কারেন্টটাকে যেতে বাধা দেয়। ওরা দুজনে প্রপোর্শনাল, ভি যত বাড়বে কারেন্ট তত বাড়বে, ভি যদি কমে যায় কারেন্ট কমে যাবে, এটা ঠিক। কিন্তু তাও আমার এই যদি আমার এর মধ্যে ধর এই মানে আটটা আমি দেখতে পাচ্ছি না, একটা ধর আমার শুধুমাত্র একটা মানে বড় একটা ট্রান্সমিশন লাইনের ধর একটা কেবল আছে যার মধ্যে মানে আলাদা করে কোনো রেজিস্ট্যান্স কিছু মানে কোনো আলাদা করে প্যাসিভ এলিমেন্ট লাগানো নেই, তার মধ্যেও আমরা দেখি যে একটা ভোল্টেজ ড্রপ খায়, একটা মানে ভোল্টেজ ড্রপ মানে ওখানে হচ্ছে আমার কারেন্টটাকে যেতে বাধা দেয়। সেটা কি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে একটা পার্টিকুলার কোয়ান্টিটি যে কোয়ান্টিটিটা আমার কারেন্টকে যেতে বাধা দেবে, সেই জিনিসটাই হচ্ছে আমার এখানে আর। আর সবসময় এই জিনিসটা হয় কি ভি ভ্যারিজ অ্যাজ আই, মানে যখন রেজিস্ট্যান্স মানে কোনো সার্কিটে যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কি ভি আর আই এর গ্রাফ কিরকম হয়, ভিআই ক্যারেক্টারিস্টিক্স
একদমই তাই। মূলবিন্দু এই যে মূলবিন্দু মানে একটা সরল রেখা, মানে কি ভি যত বাড়বে তার করেসপন্ডিং আইও সেই হিসেবেই বাড়বে। এবং এবার এই যে এই তোর স্লোপটা কার উপর ডিপেন্ড করছে, তাহলে স্লোপটা ডিপেন্ড করছে আর এর উপর। এই স্লোপটা অ্যাকচুয়ালি আর যেরকম ভাবে চেঞ্জ হবে এই স্লোপের ভ্যালুটা সেভাবে চেঞ্জ হবে, আদারওয়াইজ ভোল্টেজ যে রেটে বাড়বে কারেন্টও সেই রেটেই বাড়বে। এই গেল হচ্ছে আমার প্রথম পয়েন্ট, যে ওহমস ল থেকে আমরা এটাকে বার করতে পারছি। তাহলে এবার এখানে দেখ, যদি আমার এখানে তো গিভেন কি কি দেওয়া আছে, গিভেন ডেটা আমার এখানে ভিডিসি দেওয়া আছে, আমার এখানে আর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি তাহলে তোর সার্কিট কারেন্ট বার করতে পারবো আই। তাহলে ফার্স্ট স্টেপটা আমি এখানে পেয়ে গেলাম আই কোয়েশ্চেন, তাহলে কি ভিডিসি, মানে এখানে যেটা দেওয়া আছে ভিডিসি বাই আর, ভিডিসি বাই আর একটা গেল। এর একটা আছে এবার ভোল্টেজ কতটা তোর ড্রপ খেয়েছে সেটা কিভাবে বার করব। একদম একই রুলস, কোনো ওহমস ল থেকে একটুও বেরোবে না। তাহলে এখানে যদি আমাকে ভি বার করতে দেয় তাহলে আমার কি, আমি এবার তোর পাশের কারেন্ট জানি, আমি এখানে রেজিস্ট্যান্স জানি, তাহলে কি হবে বল, ভি আর ইকুয়ালস টু, আরে এখানে ভি আর লেখাই আছে, ভি আর ইকুয়ালস টু আই আই আর একদম। আর পাওয়ার মানে কি, পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, বা এখানে যেহেতু আমার রেজিস্ট্যান্সের রাখতেছে তো আমরা এখানে মেইনলি আই স্কোয়ার আর লিখি, একই জিনিস, আই স্কোয়ার আর ভিআই হচ্ছে একই জিনিস। আমি যদি এখানে ভি এর জায়গায় যদি এবার মানে ভি আর ভি অফ আর এর জায়গায় যদি এবার আমি এই ভ্যালুটা পুট করি, না আই আরই পাচ্ছি। যাই হোক, আমি তিনটে জিনিস পেয়ে যাচ্ছি। যদি আমার মানে কিছু নোন কোয়ান্টিটি থাকে তো আমি এখানে ওহমস ল দিয়ে বের করে নিতে পারছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু এবার তো আমাকে এত সোজা সার্কিট দেবে না পরীক্ষায় অবভিয়াসলি, এবার চলে আসছে কি কমপ্লেক্সিটি চলে আসছে সার্কিটে। ধাও একখানা সার্কিট আমাকে দিয়ে দিল, ধর এখন কিছু ভ্যালু দিচ্ছে না, ভিআই R1 R2 R3 R4 এরকম দিয়ে দিল। কিন্তু এবার এই জিনিসটা দেখে কোন রেজিস্টার কার সঙ্গে সিরিজ, কোন রেজিস্টার কার সঙ্গে প্যারালাল আমরা কিছু বুঝতে পারছি। আমরা তো জানি যে আমি ওহমস ল কখন অ্যাপ্লাই করবো, যখন ভোল্টেজ সোর্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা আমার তোর সিরিজে কানেক্টেড, তখন আমি এখানে তোর ওহমস ল সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমি কি এখানে মানে ধর আমি এখানে এতগুলো আরকে আমি একটা আরে কনভার্ট করছি আর ইকুইভ্যালেন্ট, তো এই আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজ না প্যারালাল, তার সঙ্গে এই কারেন্ট সোর্সটা কিভাবে আছে আমি কি এখানে কিছু বুঝতে পারছি, পারছি না, প্রথম দেখায় বুঝতে পারছি না। তার জন্য এবার আমাদের আস্তে আস্তে জিনিসগুলো আসছে, অ্যানালিসিস প্রসেস। কি কি অ্যানালিসিস আসছে, একদম পাতি মানে যেখান থেকে বাকি থিওরিমস গুলো আসছে, থিওরিমস তো পরে আসছে, তার আগে হচ্ছে আমার অ্যানালিসিস প্রসেস। সেটা হচ্ছে একটা আরে জাহ্নবী কাপুর, খবর দেখবো না, হ্যাঁ যাই হোক। তো এবার হচ্ছে আমাদের কি বলছিলাম, অ্যানালিসিস প্রসেস। কি কি, একটা হচ্ছে মেশ অ্যানালিসিস, একটা হচ্ছে নোডাল অ্যানালিসিস। এবার তার মেশ অ্যানালিসিস আর নোডাল অ্যানালিসিস বুঝতে গেলে আমাকে মেশ আর নোড সম্পর্কে জানতে হবে, তবে কি আমি তাদের অ্যানালিসিস করতে পারবো। লীনা বলতে এই সার্কিটে টোটাল কতগুলো নোড আছে। যা
দুটো? ভালো করে দেখ নোডালের এই নোডাল বলছি ধর, নোডের ইয়েটা কি, ডেফিনেশনটা কি? ও কম্পোনেন্ট, কম্পোনেন্ট অনেকগুলো কতগুলো? না, ভুলে গেছিস। নোটের ক্ষেত্রে আমরা বলি যে কোনো পয়েন্ট, মানে কোনো এই যে জাংশন বলতে পারি, পয়েন্ট যাই বলি না কেন, এই যে এইগুলো যদি এক, দুই বা তার বেশি সংখ্যক কম্পোনেন্ট সহ ব্রাঞ্চ যদি ওখানে কানেক্টেড থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলি, নোট। কত? টু অর মোর। যদি দুই বা তার বেশি সংখ্যক কোনো এলিমেন্ট কানেক্টেড থাকে তাহলে সেই পয়েন্টগুলোকে আমরা কি বলি, নোট পয়েন্ট। আর যদি তিন বা তার বেশি সংখ্যক কোনো পয়েন্ট কম্পোনেন্ট বা এলিমেন্ট কানেক্টেড থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলি, জাংশন। জাংশন কখন বলবো, যদি তিন বা তার বেশি সংখ্যক এলিমেন্ট কানেক্টেড থাকে তখন হচ্ছে সেটা জাংশন। দুই বা তার বেশি সংখ্যক এলিমেন্ট কানেক্টেড থাকলে সেই পয়েন্টটাকে নোট পয়েন্ট। তাহলে এবার বল, এই যে আমি দাগালাম এই তিনটে পয়েন্ট, 1 2 3, এই তিনটে পয়েন্টের মধ্যে নোট কোনগুলো আর জাংশন কোনগুলো? আচ্ছা আগে বল নোট। নোট বলছি, এই পয়েন্টটা কি নোট পয়েন্ট? এখানে তিনটে এলিমেন্ট কানেক্টেড, দুই একটা, আমি এটা বলছি ফার্স্ট একটা। না মানে নোট কি, মানে নোট, নোট বলতে পারি কি একে? হ্যাঁ অবশ্যই, কেন কেন বলতে পারবো না, দুই বা তার বেশি সংখ্যক এলিমেন্ট কানেক্টেড আছে। এবার সেটা অ্যাক্টিভ এলিমেন্ট হতে পারে, প্যাসিভ এলিমেন্ট হতে পারে, সেটা তো ব্যাপার না, এলিমেন্ট কানেক্টেড আছে, তাহলে এটা একটা নোট। হ্যাঁ কি হয়েছে, থাক না, এটা একটা নোট, এটাও একটা নোট, কারণ এখানে দেখ এখানে এখানে একটা ভোল্টেজ সোর্স, এই দিক থেকে একটা রেজিস্ট্যান্স, দুটো এলিমেন্ট এই পয়েন্টের সঙ্গে কানেক্টেড, তাহলে এটা একটা নোট পয়েন্ট বলতেই পারি। এই পয়েন্টটা অবশ্যই R1 R2 R3 কানেক্টেড, এই পয়েন্টটা নোট, নোট হবে। R3 R4 আবার একটা কারেন্ট সোর্স কানেক্টেড, দেখ। আর হচ্ছে এই তো গেল এইটা, এটা তো একই নোট, অসুবিধা নেই। এই যে নিচে যে ধর আমি বললাম এইটা আর এইটা, আপাত দৃষ্টিতে এইগুলোকে আমি দেখতে পাচ্ছি এক একটা তোর পয়েন্ট কানেক্টেড, তাহলে এগুলো কি নোড? এগুলোকে কি আমি নোড বলতে পারি? হ্যাঁ মানে এটাকে কি আমি একটা নোড বলতে পারি? পারি, কেন? এই এই এইটা কানেক্টেড, এখানে এইটা কানেক্টেড, আবার এইটাও কানেক্টেড, আবার এইটাও কানেক্টেড, 1 2 3 4, চারটে জিনিস কানেক্টেড এই পয়েন্টটার সঙ্গে, তাহলে এটা অবশ্যই একটা নোড। আর এই পয়েন্টটা কিন্তু বিষয়টা হচ্ছে আমার এই দুটো নোডে সেম পোটেনশিয়াল রয়েছে, গ্রাউন্ড, তার জন্য এই দুটোকে আর আমরা ইন্ডিভিজুয়াল নোড বলবো না, এই দুটো আমাদের সেম নোড। আর এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু বিষয়টা হচ্ছে আমার এই দুটো নোডে সেম পোটেনশিয়াল রয়েছে, গ্রাউন্ড, তার জন্য এই দুটোকে আর আমরা ইন্ডিভিজুয়াল নোড বলবো না, এই দুটো আমাদের সেম নোড।
এই গোটাটাকেই আমি তখন বলবো কি N4। এবং ধর আমার একটা সার্কিট আমি যখন ক্যালকুলেট করছি, আমার অনেক সার্কিটে থাকবে কি আমার গ্রাউন্ড করা থাকবে না, কিন্তু সেটা তো পসিবল না, আমার একটা রেফারেন্স পয়েন্ট দরকার পড়ে। তো সেটাকে আমরা ধরে নিই একটা তোর পয়েন্ট থেকে যেখান থেকে গ্রাউন্ডটা বেরোচ্ছে। আমরা গ্রাউন্ডটা মেনলি কোথায় লাগাই, যেখানে ম্যাক্সিমাম ব্রাঞ্চ কানেক্টেড, যে নোডের সাথে, ভালো করে মাথায় ঢোকা, যে নোডের সাথে ম্যাক্সিমাম ব্রাঞ্চ কানেক্টেড সেই নোডটাকে আমরা অ্যাজ আ রেফারেন্স নোড বা গ্রাউন্ড নোড ধরি। এখানে দেখ আমার এই যে পুরো জায়গাটায় আমার এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, এই লাইনটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, মানে কোনো ভোল্টেজ ড্রপ নেই, কোথাও কোনো আলাদা করে কোনো ভোল্টেজ মানে ডেলিভারও করছে না বা ওখানে কেউ কনজিউমও করছে না কিছু। তো তাহলে কি পুরো জিনিসটা হচ্ছে আমার একটা সিঙ্গেল নোট, সেটাকে আমরা কি বলি রেফারেন্স নোট। সেটাকে আমরা অ্যাজ আ গ্রাউন্ড নোট ধরি বা 0 ভোল্ট। নোডের বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, নোট যদি বোঝা যায়, এবার ভালো করে দেখ, যদি আমরা নোট বুঝতে পারি তাহলে এবার এখান থেকে আমরা নোড অ্যানালিসিসটা বুঝতে পারবো ভালো। কিন্তু তার আগে বল, মানে এটা যদিও দরকার, তাও জানার ভালো, এই নোট এইটা যদি এটা নোড হলো কিন্তু এটা জাংশন নয়, একদমই। এটা কেন জাংশন নয়? কারণ এখানে 3টে এলিমেন্ট কানেক্টেড না। দেখ, জাংশন তাকেই বলবো যে 3 বা তার বেশি এলিমেন্ট যে নোডে বা যে পয়েন্টে কানেক্টেড, সেই পয়েন্টগুলোকে আমরা জাংশন বলবো। এই পয়েন্টে একটা ব্লু কালার নোড কানেক্টেড, তো এইটা আমার জাংশন পয়েন্ট হবে না। এটা জাংশন, এটা জাংশন, এখানেও দেখ একাধিক এলিমেন্ট একসঙ্গে কানেক্টেড আছে, এটাও জাংশন। যদিও আমার এখন জাংশন জেনে কাজ নেই, আমার মেন ফোকাস নোডের উপর। তো আমি তাহলে এবার নোটটাকে কিভাবে বার করতে হয় সেটা আমি বুঝতে পারলাম। এবার হচ্ছে নোট তো বুঝতে পারলাম নোট কোথায় কোথায় রয়েছে বা কিভাবে আমি নোটটাকে খুঁজে বার করব। এবার হচ্ছে সেই খুঁজে বার করার পর এবার সেই পয়েন্টে পয়েন্টে এবার কিভাবে আমরা ভোল্টেজ বা এই পুরো সার্কিটের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চে কিভাবে কারেন্ট বের করবো সেটা দেখবো। নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস কি বলছে? এরকম একটা সার্কিট দেওয়া আছে, এবার দেওয়ার পর আমাকে কি বলেছে, এই যে রেজিস্ট্যান্সটা আছে একদম লাস্ট, এই লাস্ট রেজিস্ট্যান্সের একটা হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ কত, বললাম ভিআর। এই লাস্ট রেজিস্ট্যান্সের একটা মানে এইটার মধ্যে আমার ভোল্টেজ ড্রপ কত এটা বলেছে। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথম স্টেপ হচ্ছে নোডাল অ্যানালিসিসের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাকে নোডগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে। তাহলে বল কোথায় কোথায় আমার নোড আছে আর আমি রেফারেন্স মানে গ্রাউন্ড নোডটাকে কোথায় লাগাবো। আগে বল নোড কোথায় কোথায় আছে সেটা আগে বল। 1 আর 5 ভোল্টের মাঝে, আর আর ওই ওই ইকুয়াল পোটেনশিয়াল এটা কি হবে, মানে এটা কি করব? এখানে গ্রাউন্ডটা কানেক্ট করে দেবো।
যখন দেওয়া থাকবে না, দেওয়া থাকলে তো এবার যে নোটে দেওয়া থাকবে সেইটাকে কনসিডার করতে হবে। যদি না দেওয়া থাকে তো রেফারেন্সটাকে আমরা নিচেই সাধারণত নিই, বা ম্যাক্সিমাম এলিমেন্ট যেখানে কানেক্টেড আমরা সেরকম একটা নোট দেখি। এবার হচ্ছে বিষয়টা আর যখন লিখছি তাহলে 1 দিয়ে কি করবো, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে যে এবার নোট, তার মানে কি এই একটা নোট, এই একটা নোট, এই একটা নোট, আর এই একটা নোট। এটা তো আমি জানি 0 ভোল্ট, এটা ঠিক আছে। এবার এই নোটটা ধর এবার আমি এখান দিয়ে একটা কারেন্ট পাস করাচ্ছি, আমার এখান দিয়ে একটা কারেন্ট। এবার তোর নোড অ্যানালিসিস কি বলছে, যে একটা পার্টিকুলার নোড থেকে যতটা পরিমাণ কারেন্ট বেরোবে ঠিক ততটা পরিমাণ কারেন্টই ঢুকবে। বা একটা নোড থেকে বা একটা নোডে যদি আমি ধরি যে ওই নোডটা I1, I2 আর I3 তিনটে কারেন্টের অ্যাক্সেস আছে, তাহলে সেই তিনটে কারেন্টের যোগফল সবসময় 0 হবে। বা সে মানে কারেন্টের অ্যাক্সেসটা নোডের দিকেও হতে পারে, নোডের বাইরেও হতে পারে, যাই হোক না কেন কোনো একটা নোডে, পার্টিকুলার নোডকে যদি আমি কনসিডার করি, তাহলে সেই নোডের সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্রাঞ্চের যে কারেন্ট, সেই প্রত্যেকটা কারেন্টের যোগফল আমার 0 হবে। এবং যখন আমি ধর এবার কনসিডার করছি যে তোর এই দুটো কারেন্ট ধর আমি কনসিডার করছি I1 আর I2, দুটোকে আমি কি করলাম যে নোড থেকে তারা বেরোচ্ছে, ঠিক আছে। এবার ধর মানে সামহাও এরকম তুই ধরতে পারিস যে একজন ঢুকছে একজন বেরোচ্ছে, তুই এটাও কনসিডার করতে পারিস। কনসিডারেশন পুরো তোর হাতে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তুই কোশ্চেনটাকে কিভাবে ডিল করবি সেটা পুরো তোর হাতে। ধর তুই আজ প্রথমে ধর বললাম যে দুটোই বেরোচ্ছে, তাহলে কি লিখবো আমরা I1 প্লাস I2 = 0। না, তোর যদি একটা ধর যদি বলে দেয় যে তোর মানে নোড অ্যানালিসিসের ক্ষেত্রে না নর্মাল, ধর তোর বললো যে একটা মানে নর্মাল বললো যে এই কারেন্টটা কত, কিচ্ছু বলা নেই কোথাও কি ধরতে হবে, তুই নোডে করবি না মেসে করবি না কিসে কোন থিওরি অ্যাপ্লাই করবি কিছু বলা নেই। ধর বলা আছে এই ব্রাঞ্চের তোর কারেন্ট কত, তুই যেভাবে ইচ্ছা বার করতে পারিস। তুই যদি মনে করিস আমার কোশ্চেনে দেওয়া আছে এইভাবে আমার কারেন্টটা বার করতে, কিন্তু তোর মনে হচ্ছে কি আমি কমফোর্টেবল কিসে, যে যদি প্রত্যেক কটা কারেন্ট আমার যদি নোডের মধ্যে ঢোকে সেইভাবে আমি কোশ্চেন সলভিং এ বেশি কমফোর্টেবল। কারণ প্র্যাকটিস করতে করতে একটা কমফোর্টেবল মানে জোন চলে আসে যে আমি এইভাবে করবো বা আমি এইভাবে করবো। তো যদি মনে হয় তুই ভিতর দিকে ডাইরেকশন দিয়ে করতে কমফোর্টেবল, সেভাবেই কর না। তাহলে এইখানে যে কারেন্টটা আসছে, ধর আমি বললাম যে এটা 1 অ্যাম্পিয়ার আসছে, তো এইদিকে যে কারেন্টের ডাইরেকশন, তাহলে এখানে I কত হবে -1। বোঝা গেল? তোর যেটা তুই যেভাবে কমফোর্টেবল তুই সেভাবেই কারেন্টের ডাইরেকশন ধরতে পারবি, শুধু তুই দেখে নিবি যে কোন দিকে কোশ্চেনে কোন দিকে দেওয়া আছে, সেই মতো তুই ইন্টারচেঞ্জ করে নিবি। কোশ্চেনে কোন দিকে দেওয়া আছে সেই ওয়াইজ তোকে করতে হবে এরকম কোনো মানে নেই। তো নোট থেকে আমার ধর দুখানা কারেন্ট বেরোচ্ছে I1 আর I2, তো আমি সেটা ধরলাম যে I1 প্লাস I2 = 0। এবার আমি এলাম নোট 2-তে, এবার ধরছি যে আমার এখানে প্রত্যেকটা কারেন্ট ঢুকছে I3, I4, I5, সেটাও আমার 0। সব কারেন্টের ডাইরেকশন সেম, তাহলে I3, I4, I5 সব কটাই ঢুকছে, তাহলে কি তাদের যোগফল 0। এবার ধর আমি এটা নিলাম যে একটা ঢুকছে একটা বেরোচ্ছে, এরকম একটা নিলাম যে তোর I6 বেরোচ্ছে আর I5 ঢুকছে, একদমই তাই। তুই যদি মনে করিস যে বাইরেরটাকে ধর এখানে আরো আমার ব্রাঞ্চ কানেক্টেড আছে, ধর আরো ব্রাঞ্চ কানেক্টেড আছে, এটাকেও আমি ধরলাম বেরোচ্ছে। তাহলে এবার ম্যাক্স যেহেতু আমি ধরছি বেরোচ্ছে, তাহলে এবার বেরোচ্ছে যেগুলো সেগুলোকে আমি প্লাস নিলাম, আর যেটা ঢুকছে সেটাকে মাইনাস দিয়ে নিলাম। মোদ্দা কথা একটা নোডের মধ্যে এই নোড থেকে যতটা কারেন্ট ঢুকবে ঠিক ততটা কারেন্টই বেরোবে।
ঢোকার যা কারেন্ট, মানে তুই যদি এইটাকে দেখিস তাহলে বুঝতে পারবি এই ইকুয়েশনটা আমি এভাবে লিখেছি, তার মানে কি I6 প্লাস I7 ইকুয়ালস টু I5। মানে কি দেখ, এখানে তোর I6 আর I7 হচ্ছে বেরোচ্ছে আর I5 ঢুকছে, মানে I5 যে ঢুকলো এই পুরোটাই কিন্তু বেরিয়ে গেল, I6 আর I7 প্লাস এই দুটোই বেরিয়ে গেল, এই নোডের মধ্যে কোনো কারেন্ট রইল না। নোড অ্যানালাইসিস এটাই মেইনলি। এবার বিষয় হচ্ছে আমি তো এখানে এক গাদা নোট করে দিলাম, এই নোটটার কোনো তোর ডাইরেকশন লাগবে না, মানে এই নোডের আমি অলরেডি ভোল্টেজ জানি। আমার নোড অ্যানালাইসিসে মেন মোটিভ হচ্ছে বিভিন্ন নোডের ভোল্টেজগুলোকে বার করা, এটা V1, এটা V2, এটা V3 যদি হয় তাহলে আমার মেন হচ্ছে এই V1 কে বের করা, V2 কে বের করা, V3 কে বের করা। আর এই নোডের ভোল্টেজ আমি জানি, এটাকে আমার আর কোনো রকম ইকুয়েশন দিয়ে সাজাতে হবে না। এবার হচ্ছে আমরা ইকুয়েশনগুলো লিখবো কি করে। এবার এই তিনটে নোটকে আমি কনসিডার করেছিলাম 1, 2, 3 আর 4। এবার হচ্ছে বিভিন্ন ডাইরেকশনে বের করা, কিন্তু আমরা এই দুটো নোটকে আর আলাদা করে বার করবো না, কারণ এই দুটো নোট বের করে আমার কোনো লাভ নেই। ধর আমাকে বলেছে যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, বা এর মধ্যে আমার কত ভোল্টেজ লাগবে, বা এই রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্টেজ লাগবে, সেইগুলো যাবতীয় যা কিছু আমার মানে এরকম একটা সার্কিটে যাবতীয় যা কিছু দিক না কেন সেগুলোকে বার করতে গেলে আমার এই দুটো ইন্ডিভিজুয়াল আর ক্যালকুলেশন প্রয়োজন পড়বে না, কারণ এরা অলরেডি আমার দেখ সিরিজে আছে। আমার এইখান দিয়ে যা কারেন্ট যাচ্ছে পুরো কারেন্টটাই তো এখান দিয়ে যাচ্ছে, এখানে আর কোথাও ভাগ হচ্ছে না। সিমিলারলি আমার যদি এখান দিয়ে আমি একটা কারেন্টকে ধরি, সেই কারেন্টটা যা যাচ্ছে আমার পুরোটাই এখান দিয়ে যাচ্ছে, এখানে কোথাও ভাগ হচ্ছে না। তাহলে এটাকে আমি আর কোনো ইন্ডিভিজুয়াল আর তোর নোট ধরবো না। আর নোড অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করছি যে কারেন্টের ভ্যালুগুলোকে আমরা ইকুয়াল করে মানে তোর প্লাস মাইনাস করে দেখছি। এখানে তো আমার আর আলাদা করে কোনো কারেন্টের ভাগ হচ্ছে না, বা এখানেও আমার কোনো আলাদা করে কারেন্টের ভাগ হচ্ছে না। তো এরা নোড হওয়া সত্ত্বেও আমি এদেরকে আর আলাদা করে ক্যালকুলেশন করব না। এটা ক্লিয়ার হলো? তার মানে যদি কোশ্চেন দেয়, মানে কোশ্চেন এরকম আমাদের আমি দেখেছি যে একটা সার্কিট দিয়ে বললো যে এর মধ্যে নোট কতগুলো, নোট কতগুলো হলে কিন্তু আমি এই নোটগুলোকে কাউন্টিং এ ধরবে, ধর আছে 5, 6, 7, 3, 4, 5, 6 এরকম অপশন আছে, তখন কিন্তু অবশ্যই এই নোটগুলো কনসিডার হবে। কিন্তু যদি বলে যে আমার কত কারেন্ট বা কি, তখন আর আমি এগুলোকে আর কনসিডার করব না আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তা বলে কি এরা নোট না, এরা অবশ্যই নোট। এটা যেন না ভুলায় যে আমার এখানে শুধুমাত্র আমি ক্যালকুলেশন দুটো নোট দিয়ে করছি বলে যে শুধুমাত্র আমার সার্কিটে দুটো নোট, এটা কিন্তু একদম নয়, এটা কিন্তু ভুল কথা। লিনে এবার ক্লিয়ার হলো? তুই যে প্রথমে বলছিলি আমি বুঝতে পেরেছি তুই কেন বলছিলি যে দুটো নোট বা ওই ক্ষেত্রে তিনটে নোট, তিনটে নোট নিয়ে আমরা কাজটা করবো, তুই ইকুয়েশনের দিক দিয়েই বলেছিলি, সেটা ঠিক, কিন্তু এই নোটগুলোকেও কিন্তু অ্যাজ আ নোট কনসিডার করতে হবে আমাদেরকে। এবার হচ্ছে ইকুয়েশন। তো এবার এখানে আমি ধর নাম দিলাম, এটা যদি এ পয়েন্ট হয় আমি ধর দিলাম এটা VA। এখানে যে আমার ভোল্টেজটা মানে যেটাকে আমার বার করতে হবে VA ভোল্টেজ। তাহলে এবার ইকুয়েশনগুলো কি হবে? ধর ধরলাম এটা I1, এটা I2, I3। তাহলে ইকুয়েশন আমি জানি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। কারণ আমি কি প্রত্যেক কটা কারেন্টের ডাইরেকশন নোট থেকে বাইরের দিকে রেখেছি, সব কটা প্লাস করে নিয়েছি। এবার এই যে এবার হচ্ছে ওহমস ল আসছে, প্রত্যেকটা ব্রাঞ্চে
তাহলে যে কারেন্টগুলো আছে সেই কারেন্টগুলো লিখবো। এবার ওহমস ল কি বলছে যে V ইকুয়ালস টু IR। এবার এখানে আমার কি চাই, আইটা চাই, তার মানে আই কি V বাই R। V মানে কি আমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের পোটেনশিয়াল ডিফারেন্সটা। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি তাহলে, ফার্স্ট নোড মাইনাস সেকেন্ড নোড। তাহলে ফার্স্ট নোড মাইনাস সেকেন্ড নোড যদি করি, আমি এই দিক থেকে কারেন্টের ডাইরেকশনটাকে নিচ্ছি, তার মানে কি আমার যেখান দিয়ে আমি কনসিডার করছি, ধর এটা যদি আমি এইভাবে ড্র করি, এটা সরি এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আর তার একটা যদি এটা ভোল্টেজ ভিএ ভোল্টেজ হয়, এটা যদি ভিবি ভোল্টেজ হয়, এটা যদি আর হয়, আর এখান দিয়ে কারেন্ট আই, তাহলে আই কত ধরবো আমরা, ফার্স্ট নোড মাইনাস সেকেন্ড নোডের পোটেনশিয়াল ডিভাইডেড বাই আর। তাহলে এবার এখানে আই মান তাহলে কত লিখবো বল, VA minus 5 by R। এইগুলো একটা আলাদা ব্রাঞ্চ এবার কনসিডার করছি আমরা। তাহলে এবার রৌনক ভাই এটার ইকুয়েশন কি লিখবো, I2 এর ক্ষেত্রে কত লিখবো, মানে V4, VA minus V4 by R প্লাস এবার এটা I3। V3 কোথায়, একদমই তাই, কারণ কি এরা দুজন সিরিজে আছে এই দুটো আর, তাহলে কি এটা টোটাল আমার রেজিস্ট্যান্সটাকে ধরতে হবে, টোটাল রেজিস্ট্যান্স কত, আর প্লাস আর ইকুয়ালস টু 0। এবার আমরা V4 কত জানি, 0 ভোল্ট, তো এইগুলোকে আমরা কি করব, 0 পুট করে দেব। তো এখান থেকে তারপরে এবার আমরা V যদি পেয়ে যাই, এবার V তাহলে কত আসছে বল, 2VA যদি হয় তাহলে 2VA minus 10 plus 2VA plus VA equals to 0। তাহলে এখানে 5VA equals to 10, that means VA equals to 2। তাহলে এই নোডে আমার ভোল্টেজ কত হলো, VA equals to কত আমার 2 ভোল্ট। এখানে আমার সোর্স কত দেওয়া 5 ভোল্ট, এখানে কত আসছে 2 ভোল্ট। তাহলে এবার আবার প্রথম যে কোশ্চেনটা ছিল যে এই দিক বরাবর এই ব্রাঞ্চে আমার কারেন্ট কত, এই কারেন্টটা তাহলে কত হবে আমার, এই কারেন্টটা কত বল, I2 কারেন্ট আমরা ধরেছিলাম এখানে, তাহলে I2 কত, VA minus 0/4 মানে VA by 4, তাহলে VA by 4 মানে 4 বলছি R, 2/R অ্যাকচুয়াল কারেন্ট। এবার আমাকে কোশ্চেনে যে কারেন্টের ডাইরেকশন দিয়েছে তার সঙ্গে আমি যেটা ধরেছি সেটা যেহেতু ইকুয়াল, তাহলে সাইন চেঞ্জের কোনো গল্পই আসছে না, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার ধর বলেছে যে আমার এই যে এই আরটা আছে, এই আরের আক্রাসে আবার ভোল্টেজ ড্রপ কত সেটা এবার বার করতে দিয়েছে। তাহলে এটা ঘিঞ্জি হয়ে গেছে। এই আরের আক্রাসে এবার বলেছে আমার ভোল্টেজটা কত সেটা বার করতে। এবার আমি এখানে জানি এখানে আমার ভোল্টেজ কত 2 ভোল্ট, এখানে আমার ভোল্টেজ 2 ভোল্ট, এখানে যে কারেন্ট কত সেটা আমি আগেই বার করে নিয়েছি। এবার এই ভোল্টেজটাকে বার করতে হবে। এবার যে কোনো একটা আরের আক্রাসে ভোল্টেজ বার করতে গেলে আমরা কি জানি যে আমার সেই ব্রাঞ্চের আক্রাসে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস করছে সেটা জানলেই হয়ে যাবে। তাহলে আমি ওহমস ল লাগিয়ে দিতে পারবো, V R = I × R, এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে
ইন্টু হচ্ছে এই আরটা। এবার এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে বার কর। দেখ এই কারেন্টটাকে আমরা কি ধরেছিলাম I3, তাহলে I3 কারেন্ট কতটা কত বল। VA minus V4 by 2 আর V4 কত, V4 তো 0, 2 বেরিয়ে গেছে, দেওয়া মানে বেরিয়ে গেছে, তা আমরাই বার করেছি ক্যালকুলেশন করে। হ্যাঁ তাহলে আমরা এখানে 2 পেয়ে যাচ্ছি একটা। তাহলে এবার কারেন্ট কত ব্রাঞ্চে, ব্রাঞ্চ কারেন্ট কত, ওয়ান বাই আর, একদমই তাই। কারণ দেখ VA বাই 2 আর, VA কত 2, তাহলে 2 বাই 2 আর মানে কত 8, I3 যেটাকে ধরলাম I3 ইকুয়ালস টু 1 বাই আর। তাহলে এবার এই ব্রাঞ্চ বরাবর এখান দিয়ে যে কারেন্টটা আসছে দেখ সুন্দর করে আস্তে আস্তে এখানেও আসছে। আমার মেন তো চাই এই এলিমেন্টটাকে নিয়ে আমার মেনলি কাজ, এই এলিমেন্টের মধ্যে দিয়ে আমার কত I বাই আর কারেন্ট ফ্লো করছে। তাহলে এখান দিয়ে যদি আমার I বাই বলছি ধর আবার 1 বাই আর কারেন্ট ফ্লো করে, তাহলে আমার VR কত, I ইন্টু আর, বা এখানে তাহলে আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত I3 ইন্টু আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত R, তার মানে কত 1 বাই আর ইন্টু আর ইকুয়ালস টু 1। এটা তো হলে এবার একটা ভ্যালু দেওয়া কোশ্চেন দিই, তাহলে আরো ভালো জিনিসটা বুঝতে হবে। এটা দিয়েছে ধর, এবার আমাকে বলেছে যে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 6 ওহম, মানে 6 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা বলতে হবে। আমাকে কি এখানে কোনো রকম ডাইরেকশন দেয়নি, আমাকে কি বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 6 ওহম। তার মানে কি আমি এখানে কি করব, আমি আপাতত নোডাল অ্যানালাইসিস শিখেছি, তাহলে আমি নোড দিয়ে কিভাবে এটাকে সলভ করব বল। এই পয়েন্টটাকে আমি নোড ধরতে পারি, আর এখানে যেহেতু হ্যাঁ এখানে একটা আছে নোড, এটা ধর VA ধরলাম, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাকে কোনো গ্রাউন্ড নোড বলা নেই, তো তার জন্য আমি কি করব, এটাকে একটা গ্রাউন্ড নোড অ্যাজ আ রেফারেন্স নিয়ে নিলাম, 0 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে একটা তোর নোড যেটা VA ধরলাম, যেটা আমি বার করতে হবে, আর একটা গ্রাউন্ড নোড আমি নিয়ে নিলাম।
এবার হচ্ছে নোড অ্যানালিসিস। কি তিন দিকে তিনটে কারেন্ট নিলাম, I1 I2 I3, যারা প্রত্যেকেই বেরোচ্ছে, তাহলে কি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। এবার I1 তাহলে কত হবে বল? VA মাইনাস 12/6। I2 কত হবে? V3 কত, এই I3 কত হবে? এখানে দেখ একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। কারেন্ট সোর্স মানে কি, যে কনস্ট্যান্টলি একটা কারেন্ট আমাকে সবসময় সার্কিটে দিয়ে যাচ্ছে 2A, সেটা কত 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার মানে কি, এটা ধর আপওয়ার্ডসে আছে, মানে এই নোডটায় কারেন্টটা ঢুকছে, সমানে এই 2 অ্যাম্পিয়ারটা ঢুকছে, ঢুকে এবার বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হচ্ছে, সেটা যা হচ্ছে। তো এই ব্রাঞ্চে, শুধুমাত্র এই ব্রাঞ্চটাকে যদি আমরা নোটিস করি, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের একটা শুধুমাত্র 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে এখানে লাগানো আছে আপওয়ার্ডস, কিন্তু আমার I2 কি, I2 আমার এখানে ধরা আছে ডাউনওয়ার্ডস। তাহলে কি এবার আমি এখানে লিখতে পারি I2 ইকুয়ালস টু -2, লিখতেই পারি। তুই যেটা বলি VA/2, সেটা তো রেজিস্ট্যান্স থাকলে, এখানে কি আমার কোনো রেজিস্ট্যান্স আছে? এটা তো আমার কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের একটা ভ্যালু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ার যখন দেওয়া আছে, আর আমি যখন কারেন্টের ডাইরেকশন নিচের দিকে ধরেছি, তাহলে অবভিয়াসলি আমি এখানে লিখতেই পারি আমার নিচের দিকে যে কারেন্টটা, সেটা যখন আমি ধরেছি, তাহলে উপর দিকের কারেন্টটা তাহলে সেটা মাইনাস হবে, এটা -2। এখানে আর কিছু বার করতেই হবে না, I2 আমার অলরেডি গিভেন সার্কিট অ্যাকচুয়ালি। মাইনাস হলো, দেখ আমি ধরছি কি, কারেন্টের ডাইরেকশন আমি কি বললাম, যে তোর যে দিকে ইচ্ছে তুই ধরতে পারিস, কিন্তু যেটাই ধরবি মানে জিনিসটা কনস্ট্যান্ট থাকে। যদি আমি বাইরে অপোজিটে, এক্স্যাক্টলি আমি ধরছি কি, আমি বাইরের দিকে ধরছি, কিন্তু কারেন্ট ঢুকছে কি ভিতর দিকে ঢুকছে নোডে, তাহলে অবশ্যই I2 উল্টো দিকে যাচ্ছে, তাহলে I2 ইকুয়ালস টু -2। এখানে কত আসছে? 24 -24 প্লাস 3, और এটা 5A, এখানে 48। তাহলে এখানে V এর ভ্যালু কত আসছে? 5-10-5-9 এরকম মনে আসছে। তাহলে V এর যদি আমি বেরিয়ে যায়, তাহলে V এর থেকে এবার আমি তোর কি বলেছি 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বলতে হবে। কত হবে বল? এই যে 6 ওহমটা আছে, 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করছে। আমাকে কিন্তু কোনো রকম এটা বলা নেই যে কোন দিকে পাস করছে, সেটা দরকার নেই, আমার জাস্ট ম্যাগনিটিউডটা দরকার, কারেন্টের ভ্যালুটা কত সেটাই দরকার, কোন দিকে পাস করছে সেটা দরকার নেই। এবার 6 ওহমের মধ্যে দিয়ে আমার ধরা কারেন্টের মধ্যে কোনটা যাচ্ছে বলতো, I1 I2 I3 এর মধ্যে? আচ্ছা সেটা পরে দেখছি, আগে বল যে আমার এই ধরা কারেন্ট গুলো আছে I1 I2 I3, আমার 6 ওহমের মধ্যে দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? I1 যাচ্ছে, তাহলে I1 কত? VA -12/6, VA কত বেরোলো? I1 6 -12/6, তাহলে এটা কত আসছে? 0.4 0.4 আসছে, তাহলে কাছে 24।
0.2 কিভাবে এলো? এটা তো আসবে না। কিভাবে এলো এটা 0.2? না না, এটা তো I1টা আমাকে কত দিয়েছি, I1 এর ইকুয়েশন তো এটা, I2 এটা, I3 এটা। না, এই মাইনাস প্লাসের গল্পই আসবে না, কারণ এটা যেরকম মাইনাসও আসতো, হ্যাঁ মাইনাসই এসছে, কিন্তু এটা মানে তার মানে কি জাস্ট আমি ফিজিক্যালি বুঝতে পারছি কারেন্টের ডাইরেকশন এই পাশে, কিন্তু সেটা আমার অ্যান্সারে কোনো রকম এফেক্ট ফেলবে না, কারণ বলেছে কারেন্ট কতটা যাচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে, ব্যাস। না, 0.4 তো বেরিয়ে গেছে। না, কারেন্ট। ভোল্টেজ ড্রপ হলে আবার ওটা 6 দিয়ে গুণ হতো ঠিকই, কিন্তু ভোল্টেজ ড্রপ তো বলেনি, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 6 অ্যাম্পিয়ার, এই 6 ওহম। থেভেনিনস, এবার আসছি। তাহলে এবার আমার গেল হচ্ছে নোড অ্যানালিসিস, এবার হচ্ছে মেশ অ্যানালিসিস। মেশের পর আমি থেভেনিনস আর নর্টনস বলে দিচ্ছি। আরে মশারে, আচ্ছা নোড কি ক্লিয়ার হলো? আগে সেটা বল। তোর তো ক্লিয়ার জানি, যার জন্য কানে নোট তাহলে আর কোনো রকম সমস্যা হবে অন্তত নোট ধরার ক্ষেত্রে। তারপরে এবার মানে আমার মনে হয় লিনার কাছে অনেক কথা আমি দিয়ে রেখে দিয়েছিলাম কোশ্চেন পেপার, সে প্রথম থেকে। লিনা সেগুলো কি আছে? ওইগুলো সব তাহলে ইয়েকে দিবি, রৌনককে। ঠিক আছে, যাবতীয় যা প্রথম থেকে আমি তখন ছবি তুলে তুলে পিডিএফ করে করে পাঠাতাম। টিচমিন্টও আছে মেবি, আমার মনে নেই ঠিক, বাট তোর কাছে আছে এটা আমি জানি, তুই পাঠিয়ে দিবি। প্র্যাকটিস কর, তারপরে আবার যদি আটকায় নোটে আমাকে বলবি, আমি আবার বুঝিয়ে দেবো। এবার আসছি মেসে। মেস অ্যানালিসিস নোটটা কি, নোটে যেমন আমি একটা পার্টিকুলার নোট ধরছিলাম এবং সেই নোটগুলোর মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে বা সেই নোটের পার্টিকুলার ভোল্টেজটা, সেই নোটের পার্টিকুলার পোটেনশিয়ালটা, সেটা আমরা ক্যালকুলেট করছিলাম থ্রু কি ওই নোট থেকে কতটা কারেন্ট ঢুকছে বা বেরোচ্ছে সেই হিসেবে। মেশটা কি, মেশ হচ্ছে একটা ছোটখাটো ঘর, ঘর বলা যেতে পারে। এই একই কোশ্চেন, না কি ছিল কোশ্চেনটা? ও বাবা, এটা তো আবার সুপার মেশ হয়ে যাবে। লিনা সুপার মেশ মনে আছে? লিনা সুপার নট সুপার মেশ মনে আছে এগুলো? যাই হোক, এবার হচ্ছে মেশ অ্যানালিসিস। মেশ কি, মেশ হচ্ছে একটা ছোটখাটো ঘর যার মধ্যে দিয়ে একটা কারেন্টকে আমি পাস করাবো, এবং মানে তোর কি বলে, পাস করানোর পর আমি দেখবো যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে কত কত কারেন্ট যাচ্ছে, এবং কারেন্টটা কিভাবে আসবে, এবার আসবে সেটা ভোল্টেজ ফর্মে। কি মশারি,
ধর এই দুটো মেশকে আমি ক্যালকুলেট করছি, এই দুটো মেশের ক্ষেত্রে আমি I1 আর I2 দুখানা ধরলাম। এবার এখানেও একই কথা বলার যে কারেন্টের ডাইরেকশন যে ক্লকওয়াইজ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, দুটোই আমি চাইলে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, আমি যা কিছু নিতে পারি, পুরো জিনিসটা আমার হাতে, কিন্তু অবশ্যই যেন প্লাস মাইনাসটা মাথায় থাকে। তারপর আমি যেভাবে ইচ্ছে আমি আমার কারেন্টকে ফ্লো করাতে পারি, যেহেতু এগুলো আমাদের এই কারেন্টগুলো আমি ধরে নিচ্ছি সার্কিটে। তো এবার আমরা তো এটা জানি যে কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন আমি কোনো কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে যায় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তাহলে এবার ধর আমি কারেন্টটাকে ধরেছি এইভাবে ক্লকওয়াইজ ধরেছি, এই ক্ষেত্রে আমি ক্লকওয়াইজ ধরেছি, তাহলে এই ক্ষেত্রে I1 এর ক্ষেত্রে এবার আমার ইয়েগুলো কি হবে, সাইনগুলো কি হবে, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবার প্রথম ইকুয়েশনটা যখন এবার আমি লিখবো, এক্ষেত্রে আমার দুখানা ইকুয়েশন হবে, I1 আর I2 যেহেতু আছে এবং দুখানা মেশ যখন আছে, আমার দুখানা মেশের জন্য ইন্ডিভিজুয়াল একটা ইকুয়েশন হবে। তাহলে ফার্স্ট মেশের জন্য ইকুয়েশনটা তাহলে কি লিখবো, 12 মাইনাস, এটা হবে অবশ্যই ভোল্টেজ। এক্ষেত্রে আচ্ছা, মেশ অ্যানালিসিসের ক্ষেত্রে কি, যে কোনো একটা মেশ যদি আমি কনসিডার করি, সেই মেশের প্রত্যেকটা ভোল্টেজের যোগফল আমার ইকুয়াল হবে, বা আমার যে সোর্স ভোল্টেজ আছে সেই সোর্স ভোল্টেজের সঙ্গে বাকি যেখানে যেখানে আমার ভোল্টেজ ড্রপ হয়েছে সেই ড্রপ ভোল্টেজের তোর কি বলে কোয়ান্টিটি সেম হবে। মানে এটা যদি V1 ধরি আর এগুলো যদি V2 V3 ধরি, V1 কি মাইনাস টু প্লাস, তাহলে মাইনাস টু প্লাস মানে কি V1 কে আমি প্লাস ধরছি, যেখান দিয়ে বেরোচ্ছে আমি সেটাই ধরছি কারেন্টটাকে। ধর কারেন্ট আমার বেরোচ্ছে, এখানে তো প্লাস দিয়েই বেরোচ্ছে, তাহলে V1 যদি প্লাস হয় আর এখান দিয়ে তাহলে কি মাইনাস দিয়ে বেরোচ্ছে, তাহলে মাইনাস V2 মাইনাস V3 ইকুয়ালস টু 0। তার মানে আমার এইটুকুনি ঘরের মধ্যে আমার সোর্স ভোল্টেজ কত, V1 এর সঙ্গে V2 আর V3 ইকুয়াল, মানে যতটা ভোল্টেজ ড্রপ হয়েছে এইটুকুনি ঘরের মধ্যে সেটা কতটা পুরো সোর্স ভোল্টেজের ইকুয়াল। এটা হচ্ছে মেশ অ্যানালিসিস বলছে আমাকে। তাহলে এই ক্ষেত্রে যদি এই ছোট্ট একটা ঘরের মধ্যে যদি প্রত্যেক কটা ভোল্টেজের আমার সাম ইকুয়াল হয়, তাহলে এখানে তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি এটা তো 12 ভোল্ট হবে। একটুখানি দাঁড়া, ও মা ধরো ধরো ফোনটা ধরো, ফোন ধরো, ধরা নেই। সরি। তো এবার এটা তো সোর্স ভোল্টেজ গেল, তাই এটা নেগেটিভ টু পজিটিভ, তাহলে পজিটিভ এটা প্লাস। এবার কি পজিটিভ টু নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন দিয়ে দিলাম। এবার V ইকুয়ালস টু কি জানি আমরা, I ইনটু R। তাহলে এই 6 ওহমের মধ্যে কতটা কোন কারেন্টটা যাচ্ছে বল, আমার ধরার মধ্যে I1 কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে I1 ইনটু 6, এই পুরোটাই হচ্ছে এবার আমার V2, সেটা লিখলাম। আবার কি আবার আরেকটা আমার রেজিস্ট্যান্স এসছে, তাহলে রেজিস্ট্যান্স যখনই আসবে তখন কি লিখবো আমরা, মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার এই কারেন্টটা যেরকম যাচ্ছে এই ঘরে, সিমিলারলি অন্য একটা ঘরে আমার আরেকটা কারেন্ট ধরা আছে সেও তো যাচ্ছে, তাহলে তাকে তো আমি অমিট করতে পারবো না। তো তার জন্য কি করবো, রেজিস্ট্যান্স যেরকম ক্যালকুলেশন হচ্ছে হোক 5 ইনটু, যেহেতু আমি প্রথম মেশটাকে নিয়ে কাজ করছি, ভালো করে শোন, যেহেতু আমি প্রথম মেশটাকে নিয়ে কাজ করছি তাহলে আমার প্রায়োরিটি কারেন্ট কোনটা, I1, মানে কি আমি এখানে I1 কে বড় ধরবো। তার জন্য কি করবো, আমার দুটো একটা কারেন্ট, মানে যদি আমি এটাকে আলাদা করে রাখি, I1 এই বরাবর আসছে, তার মানে কি I1 এর ডাইরেকশন এইদিকে, I2 এই বরাবর যাচ্ছে, তার মানে কি I2 ডাইরেকশন এইদিকে 5 ওহমের মধ্যে।
তাহলে দুজন উল্টো দিকে আছে, তার মানে কি দুটো নেগেটিভ হবে, এটা তো আমরা বুঝতে পারছি, নয় i1 মাইনাস i2 নয় i2 মাইনাস i1, এটা হবে কারণ দুজনের ডাইরেকশন উল্টো দিকে। কিন্তু এবার কোনটাকে আগে ধরবো কোনটাকে পরে ধরবো, যেহেতু আমি ফার্স্ট মেশ নিয়ে কাজ করছি তো তার জন্য আমি ধরবো এখানে কি i1 আমার জন্য বড়, তার জন্য এই ইকুয়েশনে i1 মাইনাস i2 লিখবো। আর কোনো ভোল্টেজ ড্রপ নেই, তো ইকুয়ালস টু 0। এখান থেকে এবার আমি i1 আর i2 এর একটা ইকুয়েশন পাবো, সেটা লিখবো, সেটা তোরা লিখে নিবি। এবার হচ্ছে সেকেন্ড মেশের জন্য, সেকেন্ড মেশে কি বলছে যে এই যে তোর এই ঘরটায় যে কারেন্টটা যাচ্ছে তাহলে তাদের যে কারেন্টটা যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপও আছে, তাহলে সেই ভোল্টেজ ড্রপগুলো ইকুয়াল। কোথায় কতক্ষণ? আচ্ছা আচ্ছা যা, আচ্ছা লীনা তাহলে আমাকে ইকুয়েশনটা বল, ফার্স্ট ইকুয়েশনটা কত আসছে? টুয়েলভ ইকুয়ালস টু 11i1 প্লাস 5i2, একদম মেবি একদম নয়, ভুল হয়েছে। মেবি ওটা মাইনাস 5i2, মাইনাস বললি? আচ্ছা আচ্ছা তাহলে ঠিক। আর সেকেন্ড ইকুয়েশনটা কত হবে বল? 9i2 মাইনাস 5i1 ইকুয়ালস টু 0, একদম। তাহলে সেখান থেকে এবার i1 আর i2 বার করে রাখ, করে জাস্ট আমি ইকুয়েশনটা বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ, তো এবার প্রথম ইকুয়েশনটা লিনা বার করে নিয়েছে, মানে সিম্পলিফাইড করে নিয়েছে যে 12 ইকুয়ালস টু 11i1 মাইনাস 5i2। সেকেন্ড মেশের ক্ষেত্রে তাহলে ইকুয়েশনটা কি হবে? যে কোথায় ছিলাম? হ্যাঁ, যে তোর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাহলে কারেন্টটা যাচ্ছে মানে কি পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তাহলে এই ঘরে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা ইকুয়াল হবে, কিন্তু এই ঘরে দুখানে আমার প্যাসিভ এলিমেন্টে, তার মানে কি এখানে তোর এই তোর ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু এই ভোল্টেজ ড্রপ হবে। তাহলে যদি আমি এটাকে তোর এই দিক বরাবর আছে তাহলে ধরলাম তাহলে এই দিক দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তাহলে কি মাইনাস দিয়ে বেরোচ্ছে, এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, আবার কি এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ। এবার এই ভোল্টেজটা ধরলাম V4, এটা ধরলাম V5, তাহলে কি হবে ইকুয়েশনটা বল? এখান দিয়ে মাইনাস V4 মাইনাস V5 ইকুয়ালস টু 0। কারেন্টের ডাইরেকশন দেখ, কারেন্ট আমার যেখান দিয়ে রেজিস্ট্যান্সের যেখান দিয়ে বেরোবে সেই দিকটাকে আমরা নেগেটিভ ধরি। এখান দিয়ে আমরা নেগেটিভ, আবার এই পাশ দিয়ে যখন যাচ্ছি সেটাও আমরা নেগেটিভ, কিন্তু বিষয়টা কি হচ্ছে যে আবার এই তোর এই 5 ভোল্টটাকে আবার গন্ডগোল করছে কি, এই 5 ভোল্টটা আবার এই দুটো কারেন্টকেই হোল্ড করছে। তাহলে দুটো কারেন্ট যখনই এর মধ্যে রয়েছে তাহলে এবার যেহেতু আমরা সেকেন্ড মেশকে নিয়ে কাজ করছি তাহলে কি আমরা এখানে কি ধরবো, i2 কে আমরা বড় ধরবো i1 এর থেকে, তাহলে এটা জাস্ট কি হবে i2 মাইনাস i1 হবে।
ইকুয়েশনটা যে আমি লিখছি, কি লিখছিলাম ভুলে গেলাম, -5 ইন্টু I2 মাইনাস I1 আর ওইদিকে মাইনাস 4I2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসছে আমার 5I1 মাইনাস 9I2 ইকুয়াল টু 0। দেখ তারপরে এই দুটোকে এবার আমরা সলভ করলে I1 আর I2 এর ভ্যালু পেয়ে যাবো। এবার I1 আর I2 পেয়ে যাওয়া মানে কি, আমরা যাবতীয় যা আবার এখানে তারপরে যখন যা জিজ্ঞেস করবো আমি সব অ্যান্সারই দিতে পারবো। যদি আবার জিজ্ঞেস করে এবার এই 4 ভোল্টের এই 4 ওহমের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ সেটা বের করে দিতে পারবো। আমরা এখানে জানি কত তোর V5 আছে, V5 এর ভ্যালু বার করে দিতে পারবো। মানে এখানে যদি বলে যে কতটা পাওয়ার কনজিউম করেছে এই 5 ভোল্ট সেটা বের করে নিতে পারবো। যা কিছু এখান থেকে আমরা আবার বের করে নিতে পারবো যদি I1 আর I2 এর ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি। লিনিয়ার কি ক্যালকুলেশন হয়েছে? I2 3 আর I1 I2 3 আচ্ছা I1 5 পয়েন্ট হবে মেবি, আমার জানা নেই, এখন সলভ করছি না, দেরি হয়ে যাবে। রৌনক এটা আশা করি সলভ করতে পারবি। ওকে, মেশ অ্যানালিসিস তো মানে যদি আবার আটকায় তো অবশ্যই বলবি, মানে আমার মনে হয় না আটকাবে। এরকম ধর আরো বড় সার্কিটটা করেছে, ধর এখান দিয়ে আরো রেজিস্ট্যান্স লাগিয়েছে, এখানে আরো ভোল্টেজ সোর্স, যাবতীয় যা কিছু করতে পারে, যা যতগুলো করে আমার তোর মানে ক্লোজ লুপ বাড়বে ততগুলো করে আমার একটা করে মেশ বাড়বে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে লুপ, লুপ কি জিনিস আর মেশ কি জিনিস আমরা জানি। একটা মানে তুই কোডিং করিস, তুই খুব ভালো করে জানিস যে বিভিন্ন ফাংশনকে আমরা লুপে ঘোরাই, তাই তো? তো সেই একই জিনিস সার্কিটের ক্ষেত্রে আছে যে লুপ জিনিসটা কি, কারেন্ট আমার লুপে ঘুরছে বলা যেতেই পারে। লুপ হচ্ছে, এটাকে যদি আমি বাদ দিই, মানে এটা অঙ্কে ছিল না বলেই বাদ দিলাম, নাহলে বাদ দিতাম না, যাই হোক না কেন, লুপটা হচ্ছে পুরো জিনিসটা, গোটা জিনিসটা হচ্ছে আমার এখানে লুপ। আর এই তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে মেশ, আবার পুরো জিনিসটাকে আমি মেশ বলতে পারি। কিন্তু লুপ কখনোই আমি ইন্ডিভিজুয়ালি মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে নিয়ে কিছু সংখ্যক সার্কিট থেকে কিছু সংখ্যক এলিমেন্টকে নিয়ে আলাদা করে আমি কোনো রকম লুপ করতে পারবো না। লুপ করতে গেলে আমার গোটা সার্কিটটাকেই দরকার। যে পয়েন্ট থেকে আমি শুরু করছি সেই পয়েন্টে পুরো সার্কিটটা ঘুরে এসে যে ক্লোজ লুপটা হচ্ছে সেটা হচ্ছে লুপ। আর এই পুরো সার্কিটের মধ্যে যে ছোট ছোট ক্লোজ লুপগুলো আছে সেগুলোকে আমরা কি বলছি, মেশ। তার মানে কি, কোনো সার্কিটে মেশের সংখ্যা লুপের সংখ্যা ইকুয়াল বা মেশের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু লুপের সংখ্যা কখনোই বেশি হতে পারে না। এটা আমি শর্ট কোশ্চেনের জন্য বলে রাখলাম। যদি কখনো দেয় যে লুপ আর মেশের মধ্যে কি ডিফারেন্স বা এই সার্কিটটার মধ্যে কতগুলো লুপ কতগুলো মেশ, সেটার জন্য আমি বললাম লুপ কি, লুপ হচ্ছে পার্টিকুলার একটা সার্কিটের জন্য একটাই লুপ হয়, কিন্তু মেশ হচ্ছে তার বিভিন্ন ঘরের যে কটা ঘর থাকবে, যে কটা আমি কারেন্ট ঘোরাতে পারবো, সেই মেশের সংখ্যা আমার বাড়ছে। এবার আসছে আমাদের থিওরেমস। থিওরেমস হচ্ছে এই নোডাল আর মেশ অ্যানালিসিসের উপরে একদম বেস্ট। নোডাল আর মেশ যদি মানে খুব ভালোভাবে হাতে থাকে তো থেভেনিনস, নর্টনস, ম্যাক্সিমাম পাওয়ার এগুলো কোনো ব্যাপারই না। প্রথম আমাদের যেটা আসছে সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম। এই এতক্ষণ ধরে যা কিছু আমরা করছি পুরোটাই করছি আমরা এই 3-4টে কোয়ান্টিটি মেজারমেন্টের জন্য। কি করছি না, কোনো এলিমেন্টের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে, কোনো এলিমেন্টের মধ্যে যে কতটা কারেন্ট পাস করছে, কতটা কোনো এলিমেন্ট কতটা পাওয়ার কনজিউম করছে,
বা ধরো কতটা ভোল্টেজ যাচ্ছে, কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে, কতটা কারেন্ট যাচ্ছে সেটা জানি। সেই এলিমেন্টের ভ্যালুটা, জাস্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বার করতে হবে। এই হচ্ছে মানে এই জিনিসপত্র নিয়েই হচ্ছে পুরো জিনিসটা খেলা। এগুলোকে একটু জাস্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে আশা করি কোনো সমস্যা হবে না। লিনার কোনটা ভালো লাগে, মেশ না নোড? একদম বাহ, গুড, আমার মতে। থিওরিম, হ্যাঁ মানে ওই আর কি, মানে কি বলতো, অনেকে আবার বলবে কি মেশ ভালো, কারণ যার হাতে যেতে হাত মানে ঠিকঠাক ভাবে আসে। ধর বলেছে অনুভব করেই ধরি, বাড়তি কিছু ধরতে দরকার নেই। এরকম একটা সার্কিট দিয়েছে, তো এই সার্কিটে আমাকে কি বলেছে যে এই যে লাস্ট যে রেজিস্ট্যান্সটা আছে তার অ্যাক্রসে আমার তোর ভিআর কত, ভোল্টেজ ড্রপটা কত সেটা বার করতে দিয়েছে। তো আমরা সুন্দরভাবে এটাকে নোড বা মেশ দিয়েই বার করতে পারতাম, কিন্তু থেভেনিনস কেন শিখছি? থেভেনিনস শিখছি যে ধর এর থেকে আরো বড় কোনো সার্কিট যদি আমার থাকে, তো অনেক কটা নোড, অনেক কটা মেশ আমাকে তখন সলভ করতে হবে। তো তার থেকে মানে থিওরিমগুলো বেটার হচ্ছে, বড় সড়ো কোনো একটা সার্কিটের জন্য থিওরিমগুলো ভালো শেখানো হয়। কিন্তু আমাদের জিলেটের সিলেবাসে খুব বড় সড়ো সার্কিট তো আসে না, কিন্তু থেভেনিনস থিওরেম বা নর্টনস থিওরেম থেকে কোশ্চেন কিরকম আসতে পারে? ধর বললো যে ভিটিএইচ কত, আরটিএইচ কত, এইগুলো যদি ইন্ডিভিজুয়ালি বলে তবে আমরা একমাত্র থেভেনিনস থিওরেম বা যে কোনো থিওরেম রিলেটেড যদি কোনো টার্ম আমরা দেখি তবেই আমরা থিওরেম ইউজ করবো, এলস আমরা কোনো রকম থিওরেমের হেল্প নেব না। এটা আমি যখন ডিসি সার্কিট করিয়েছিলাম তখনও বলেছিলাম থিওরেম শেখাচ্ছি, ভালো কথা, শেখ, আরো ভালো কথা, কিন্তু এই পার্টিকুলারলি টার্ম ছাড়া যদি কোশ্চেনের একটা সার্কিট দেখিস সবার আগে সেটাকে সলভ করার চেষ্টা করবি, নোট আর মেশ দিয়ে সলভ হয়ে যাবে। তাছাড়াও যদি অসুবিধা হয় তারপরেও অপশান আছে আমার কি বলে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এগুলো শেখাবো, খুব ছোটোর মধ্যে হয়ে যায়। এই থিওরেমগুলো হচ্ছে মানে প্রসেসিংটা অনেকটা বড়, এর জন্য আমি বারণ করি যে টাইম কনজিউমিং প্রচণ্ড। যাই হোক, এবার আমাদের থিওরেমে আসি। সেটা কি, যে ধর বলেছে আবার এটার ভোল্টেজ বার করতে, ও কি করবে, এই থিওরেমটা কি করবে, ফাইনাল আউটপুটটা বলছি, এখানে একটা ভিটিএইচ দেবে, এখানে একটা আরটিএইচ লাগাবে, এখানে একটা আরএল লাগাবে। আরএল কোনটা, যেটার অ্যাক্রসে আমি বার করছি লোড, সেটাকে আমরা এখানে বলি কি আরএল। সেটাকে আমরা ধরে নিই অ্যাকচুয়ালি, যে থেভেনিনস থিওরেম যদি অ্যাপ্লাই করতে চাই কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে যদি ভোল্টেজ দেয় বা সেই এলিমেন্টের অ্যাক্রসে কারেন্ট বার করতে দেয়, সেটা যদি আমরা থেভেনিনস থিওরেম লাগাই বা যে কোনো থিওরেম যদি লাগাই, তো পার্টিকুলারলি যে এলিমেন্টের অ্যাক্রসে আমরা সেটা লাগাচ্ছি সেটাকে আমরা আরএল ধরে নিই। তো ও অ্যাকচুয়ালি আমাকে এরকম একটা সার্কিট দিয়ে দেবে, খুব ইজি সার্কিট, একটা ভিটিএইচ, একটা আরটিএইচ আর একটা আরএল। আরএল তো আমি এখানে জানি, আরএল এর ভ্যালু আমি জানি। আমাকে তাহলে কি আমার আননোন এখানে, ভিটিএইচ আননোন, আরটিএইচ আননোন, এই দুটোকে আমাকে জাস্ট সার্কিট থেকে বার করতে হবে। এটা হচ্ছে আমার কাজ। তাহলে এবার থিওরেমস এই ভিটিএইচ আর আরটিএইচ বের করার প্রথম তাহলে আমার স্টেপ কি হবে? প্রথমে হচ্ছে আমার যে লোডটাকে আছে সেই লোডটাকে আমাকে ওখান থেকে খুলে নিতে হবে। তাহলে এখানে আমার লোড কত, এখানে এই রেজিস্ট্যান্সটা আমার এখানে লোড আরএল, তাহলে এটাকে আমি এখান থেকে খুলে নেব। তাহলে এবার সার্কিটটা কিরকম দেখতে হয় দেখি, স্টেপ বাই স্টেপ এক এক করে দেখি। লীনা মনে পড়ছে এবার?
খুলে নিলাম, হয়ে গেল। এবার সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড স্টেপ হচ্ছে যে খোলা যে মুখটা আছে সেই মুখে আমরা ভোল্টেজ কতটা ড্রপ খাচ্ছে সেই পয়েন্টে সেটা আমরা বার করব। ধর এইটা যদি এবি পয়েন্ট হয়, অফ এবি পয়েন্ট, তার মানে কি আমাকে জাস্ট ভিএবিটাকে বার করতে হবে, এটাকে আমাকে বার করতে হবে। আর এই জিনিসটাই কি, এটাই হচ্ছে আমার ভিটিএইচ। এখানে যে ভোল্টেজটা বেরোবে এটাই হচ্ছে আমার ভিটিএইচ। তাহলে এই যে আমি লোডটাকে খুলে নেওয়ার পর, এই লোডটাকে খুলে নেওয়ার পর আমার যে ফাঁকা স্পেসটা হলো, সেই ফাঁকা স্পেসে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে এটাই হচ্ছে আমার ক্যালকুলেশনের বিষয়। সেই ক্যালকুলেশন, সেই ভোল্টেজটাই হচ্ছে আমার তো থেভেনিনস ভোল্টেজ বা ভিটিএইচ। আর থার্ড কি, থার্ড হচ্ছে আমার এই যে এখানে আমি ইয়েটাকে তো ভিটিএইচ তো বার করলাম, এরপরে হচ্ছে আমার আরেকটা আননোন জিনিস আছে, সেটা কি আরটিএইচ। আর হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, তো এবার আরটিএইচটাকে কিভাবে বার করব? আরটিএইচটাকে আমরা বার করব for calculating RTH, জাস্ট পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। ফ্রম এবি পয়েন্ট, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। আমি তো ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, কিন্তু কোথা থেকে স্টার্ট করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার বার হবে এই পার্ট থেকে। ও আর একটা পয়েন্ট আছে একটু নিচে, এখান থেকে আমার আরটিএইচ ক্যালকুলেশন স্টার্ট হবে। তার মানে কি, আগে আমার এইভাবে আমি যাওয়াটা শুরু করব। যদি আমি এখানে আর ইকুইভ্যালেন্ট বা আরটিএইচ দুটোই একই, যদি আমি দেখা শুরু করি, তাহলে আমি দেখব যে এখান দিয়ে কোন রেজিস্ট্যান্সটা সিরিজে আছে, তারপরে কে প্যারালালে আছে, মানে এই দিক থেকে আমরা দেখাটা শুরু করব। যেখান থেকে আমরা লোডটাকে খুলবো সেই লোডের তোর টার্মিনাল থেকে, সেই টার্মিনাল ওয়াইজ আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখান থেকে খোঁজার চেষ্টা করব। কিন্তু আমার এই সার্কিটে তো শুধুমাত্র তোর রেজিস্ট্যান্স নেই, একটা ভোল্টেজ সোর্সও আছে। সিমিলারলি ভোল্টেজের জায়গায় একটা কারেন্ট সোর্সও থাকতে পারতো। সেগুলোকে আমরা কি হিসেবে রিপ্লেস করতাম, লিনা বলতো? এই যে এই সার্কিটের মধ্যে শুধুমাত্র তো আমার রেজিস্ট্যান্স নেই, যে আমি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, একটা সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে, তাহলে সেখান থেকে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবো। কিন্তু এখানে তো আমার একটা সুন্দর ভোল্টেজ সোর্সও দেওয়া আছে, তাহলে আবার সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব? বা যদি এখানে আমার একটা কারেন্ট সোর্স থাকতো ভোল্টেজ সোর্সের জায়গায়, তাহলে সেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতাম, মনে আছে? আচ্ছা, এই আরটিএইচ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে যখন এই ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আসবে, সেই সময় আমরা ভোল্টেজ সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, কারেন্ট সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। এবার ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ভোল্টেজ সোর্সের
রোহাব জানা আছে কোন ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ধরা হয়? কোন ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় 0 হয়, মানে তোর আইডিয়াল ক্ষেত্রে আমি বলছি, এটা অবশ্যই আমি আইডিয়ালি বলছি। আইডিয়ালি যে কোনো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়। তো যদি কোনো একটা ব্রাঞ্চের, ভালো করে বোঝ এটা, কোনো একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যদি আমার 0 হয়, আমি এটা লিখে দিচ্ছি, ধর আর ইন্টারনাল ইকুয়ালস আমি 0 দিলাম, আর যে কোনো কারেন্ট সোর্সের আর ইন্টারনাল সবসময় ইনফাইনাইট হয়। তাহলে যদি কোনো একটা ভোল্টেজ সোর্সের ভোল্টেজ সোর্স ছাড় মানে কোনো একটা পাথের, কোনো একটা ব্রাঞ্চে যদি আমার আর ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেখানে সেই এর মানে আমি কি বলতে পারি, সেটা ওপেন সার্কিট না শর্ট সার্কিট? মানে সেখান দিয়ে কি বেশি কারেন্ট ফ্লো করবে না কম কারেন্ট ফ্লো করবে? যদি রেজিস্ট্যান্স 0 হয়, বেশি কারেন্ট যাবে। এবার আইডিয়ালি 0 মানে কি, সেই জিনিসটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা, আমার তাহলে কি ধরো একটা শর্ট সার্কিট পাথ ধরে নিতে পারি, যে কোনো রকম বাধাই নেই আর সেখানে। তাহলে যে কোনো ভোল্টেজ সোর্স আমি যখনই দেখবো কোনো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে, যদি কোনো রকম ভোল্টেজ সোর্স আমার আসে, সেই পাথকে আমরা সবসময় কি করব, শর্ট সার্কিটেড পাথ করে দেব, মানে সেখানে আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না। আর কোনো একটা রেজিস্ট্যান্সের যদি কোনো একটা ব্রাঞ্চের যদি রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়, মানে প্রচন্ড বেশি হাই রেজিস্ট্যান্স, তাহলে কি ওখান দিয়ে কারেন্ট পাস করতে পারবে? কখনো পারবে না। তাহলে সেখান দিয়ে কি, সেটা আমরা ওপেন সার্কিট ধরে নিই। সেটা কি হবে, পুরোটাই আইডিয়ালি, এখানে আমরা সব জিনিসটা আইডিয়ালি ডিল করছি। এবং তো থেভেনিনসের যে কোনো থিওরিমের ক্ষেত্রে এটা আমরা সবসময় করে থাকি। নর্টনসের ক্ষেত্রে আমরা যখন দেখবো, আমরা আইডিয়াল কেসগুলোকেই ধরবো এখানে, যে কোনো ভোল্টেজ সোর্সের আমরা জানি ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় 0 হয়। এবার যে কোনো ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 0 হওয়া মানে সেই পাথে কোনো রকম আমার রেজিস্ট্যান্স নেই, কোনো রকম বাধা নেই, তার মানে সেখান দিয়ে পুরো কারেন্টটা ফ্লো করবে। পুরো কারেন্ট ফ্লো করা মানে কি, ওটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। আর যে কোনো কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স জানি সবসময় হাই থাকে, প্রচন্ড হাই থাকে, এবং আইডিয়ালি সেটা ইনফাইনাইট ধরা হয়। ইনফাইনাইট মানে কি, প্রচন্ড বেশি রেজিস্ট্যান্স যেখানে কারেন্ট পাস করতেই পারবে না, তো আইডিয়ালি সেটা আমরা তখন ওপেন সার্কিট ধরে নিই। তো যাই হোক, এখন যেহেতু কারেন্ট সোর্স নেই, আমরা ভোল্টেজ সোর্স যখন পেয়েছিলাম, তাহলে এবার এখানে আমি জিনিসটাকে শর্ট করে নিলাম। এবার আমার তাহলে 3 নাম্বার স্টেপ অবধি হলো। যে ফার্স্ট স্টেপ তাহলে কি হলো, যে এলিমেন্টের একটা আমি পুরো জিনিসটাকে বার করছি, সেই এলিমেন্টটাকে আমি আরএল ধরছি। তাহলে আরএল যদি হয়, তাহলে আমি প্রথমে হচ্ছে রিমুভ লোডেড এলিমেন্ট, তাহলে কি এইটাকে আমি প্রথমে হাওয়া করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর কি আমার দুখানা ওপেন টার্মিনাল আমি পেলাম এখানে। তো তারপরে কি করলাম, সেই ওপেন টার্মিনাল থেকে ওপেন টার্মিনালে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে সেটা বার করছি। সেটাই হচ্ছে আমার এই সার্কিটের তোর ভিটিএইচ বা থেভেনিনস ভোল্টেজ। এটা বেরোলো। 3 নাম্বার পয়েন্টে কি, আমি এখান থেকে আরটিএইচ বার করছি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করছি। কিন্তু যেহেতু আমার সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স নেই, যে কোনো একটা সোর্স আছে, ভোল্টেজ কারেন্ট বা দুখানাই থাকতে পারে, যদি থাকে তাহলে তাদেরকে আমি কি করছি, তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি তাদের জায়গাটা। যেহেতু আমি এখানে রেজিস্ট্যান্স মেজার করছি, বলে আমি এখানে ইন্টারনাল তাদের রেজিস্ট্যান্স দিয়ে জিনিসটাকে রিপ্লেস করে দিচ্ছি। ভোল্টেজ থাকলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট, ব্যাস। তারপরে কাজ কি, পুট ভ্যালু অন থেভেনিন সার্কিট যেটা ছিল, পুট ভ্যালু অন থেভেনিন সার্কিট মানে কি, এই যে পুরো জায়গাটা এবার আমরা
ভ্যালুগুলোকে পুট করে দেবো, ভিটিএস পুট করে দেবো, আরটিএস পুট করে দেবো, আরএল পুট করে দেবো। তারপরে এখান থেকে এবার আমাকে যা যাবে জিজ্ঞেস করবে। এবার এটা একটা সুন্দর সার্কিট হয়ে গেল যে আরটিএস আর আরএল হচ্ছে আমার সিরিজে আছে। এখান থেকে আমি কারেন্ট বার করতে পারি, এর একটা থেকে কত ভোল্টেজ ড্রপ সেটা বার করতে পারি, এর কতটা পাওয়ার কনজিউম করেছে সেটা বার করতে পারি, যাবতীয় যা কিছু বার করতে পারি, আর কোনো সমস্যা হবে না। তো সেটা এবার আমরা করে দেখি। এবার তাহলে বল যে ভিটিএসটা কি হবে বলতো। আচ্ছা এখানে না, আমার মেন তাহলে কোশ্চেনটা কি ছিল, যে মেন কোশ্চেনটা ছিল আমার এটা যে এই লাস্টের যে 1 ওহম আছে এই 1 ওহমের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ খেয়েছে। তো তার জন্য আমি কি করলাম, আরএলটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি এখানে ভিটিএস বার করবো। এখানে ভিটিএস যদি বার করতে হয়, এবার ভালো করে বোঝ, এখানে আমি কোনো রকম নোট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এটা একটা আর এটা তো গ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে যদি এবার আমি ধর নোট না করলেও চলবে, এখানে ধর আমি এখানে যে কারেন্টটা ফ্লো করছে, এখানে টোটাল কত কারেন্ট ফ্লো করছে বলতে এটা কিন্তু ওপেন সার্কিট। তার মানে কি এই ভোল্টেজ সোর্স থেকে যা কারেন্ট আসছে পুরোটাই এর মধ্যেই থাকছে, এখান থেকে কিচ্ছু বেরোচ্ছে না। তাহলে এখানে কারেন্ট কত বলতে এই সার্কিটে, আই কত, কত 5/5 কখনো না, এরা দুজনে তো সিরিজে আছে, ভালো করে বোঝ কারেন্টটা কিভাবে যাচ্ছে, এইভাবে আসছে। এখানে কোনো রকম কারেন্ট যাবে না কারণ এটা ওপেন সার্কিট, এখানে হচ্ছে I = 0। তাহলে এখানে কি 2.5 অ্যাম্পিয়ার আমার এখানে টোটাল কারেন্টটা। এবার এখানে যেহেতু ওপেন সার্কিট আমার এখান দিয়ে কোনো রকম কারেন্ট পাস করছে না, তাহলে আমার এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা একটা ডাইরেক্ট আমার এখানে এসে পড়ছে। দেখ ভালো করে দেখ, যদি আমি একটা মানে ফিজিক্যালি চিন্তা কর যে আমি একটা মাল্টিমিটার নিয়ে চেক করছি একটা সার্কিট। মাল্টিমিটারে দুটো প্রোব হয় আমরা জানি, একটা প্রোব এখানে লাগালাম, একটা প্রোব এখানে লাগালাম, দেখলাম আমি এখানে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে। আমি একটা লামসাম ধরলাম যে ধর 5 ভোল্ট, তো ধর 2.5 ভোল্ট এখানে আমার খাচ্ছে। তো আমি এখন জানি না, ক্যালকুলেশন করি না, আমি জাস্ট বললাম এখানে একটা 2.5 ভোল্ট ভোল্টেজ ড্রপ খাচ্ছে এই রেজিস্ট্যান্সটার একপাশে। এবার আমি এই প্রোবটাকে তুলে নিয়ে চলে গেলাম এইখানে, এই প্রোবটাকে এবার আমি এই দুটো টার্মিনালে লাগিয়ে দিলাম। এবার এই টার্মিনালে এবার তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে বল, এখানে তো কোনো রকম কারেন্ট আমার পাস করছে না, এখানে যেহেতু কোনো রকম আমার কারেন্ট পাস করছে না, এখানে আমার কোনো ভোল্টেজ ড্রপ নেই। এখানে আমি যদি ভি ক্যালকুলেশন করি তাহলে ভি ইকুয়ালস টু কত, আই ইন্টু আর, আই এখানে কত 0, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কত আমার 0, এখানে আমার কোনো রকম ভোল্টেজ ড্রপ নেই। তাহলে ডাইরেক্ট এখান থেকে আমার পুরো কারেন্ট পুরো ভোল্টেজটাই আমি এখানে পেয়ে যাচ্ছি। দেখ এখানে কোনো রকম ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এটা কি মাথায় ঢুকছে? ভালো করে বোঝ। রৌনক বলে এই পয়েন্টটা কি ক্লিয়ার হলো? এইখান দিয়ে এই ব্রাঞ্চটা দিয়ে কোনো রকম কারেন্ট যাচ্ছে না কারণ এটা তো ওপেন হয়ে গেছে, এখানে ওপেন হয়ে গেছে, এখান দিয়ে তো কোনো রকম কারেন্ট পাস করছে না। তাহলে এবার যদি এখান দিয়ে কোনো রকম কারেন্ট পাস না করে তাহলে কি হবে, এখানে আমার যে এলিমেন্টটা লাগানো আছে এখানে আমি কি জানি ভি ইকুয়ালস টু আই আর আমি বসালে এখানে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে সেটা আমি বুঝতে পারবো। এটা তো এতক্ষণ ধরে করলাম,
যে ওহমস ল লাগিয়ে ভি ইকুয়ালস টু আই আর করছিলাম। এবার আই মানে কি এই এলিমেন্টের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা। এবার ভি ইকুয়ালস টু, এবার আই এখানে কত জানি আমরা 0, আর কত 1, তাহলে এখানে আমরা ভোল্টেজ ড্রপ কত 0 ভোল্ট, মানে কি এখানে কোনো রকম ভোল্টেজ পোটেনশিয়াল ড্রপ নেই। তার মানে কি এখানে যা ভোল্টেজ পুরোটা আবার এখানে চলে আসছে। তাহলে এই দুটো নোডের মধ্যে আমার যে ভোল্টেজ আমি পাবো, এই টার্মিনালে আমি সেম ভোল্টেজ পাবো। তাহলে এখানে আমি যেটা ক্যালকুলেট করবো আমার সেটাই এখানে ভিটিএইচ হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই নোডের মধ্যে তাহলে কতটা ভোল্টেজ খাচ্ছে, মানে এই এলিমেন্টটার মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে বল। সিমিলারলি একই ওয়েতে তাহলে করি এখানে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই এখানে কত 2.5 অ্যাম্পিয়ার ইনটু 1 ওহম, তাহলে কত এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.5 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমার এখানে এই একই জিনিস আমি এখান থেকেও যদি মেজার করি একই ভোল্টেজ পাবো। তাহলে এটাই হচ্ছে আমার ভিটিএইচ। যেহেতু এই ব্রাঞ্চ দিয়ে কোনো রকম কারেন্ট পাস করছে না, তার জন্য এই দুটো পোটেনশিয়ালে আমার সেম ভোল্টেজ রয়েছে দুটো পয়েন্টে। ক্লিয়ার হলো? আর এটা তো গ্রাউন্ড, এটা নিয়ে কোনো চাপ নেই। মেইন হচ্ছে এই ব্রাঞ্চে আমার একটা তোর এলিমেন্ট ছিল, এই এলিমেন্টের মধ্যে কোনো রকম ভোল্টেজ ড্রপ থাকছে না, তাহলে দুটো টার্মিনালে আমরা সেম ভোল্টেজ পাচ্ছি। এটাই হচ্ছে ফান্ডা। তাহলে ভিটিএইচ আমি পেয়ে গেলাম। তাহলে আমার থেভেনিন সার্কিটের মধ্যে একটা জিনিস আমার কোথায় গেল, এই একটা জিনিস বেরিয়ে গেল। আর আরএল এর ভ্যালু আমি জানি 1 ওহম। আর কি বাকি আরটিএইচ। আরটিএইচ বার করতে গেলে এবার আমি কি করেছিলাম, যেহেতু আমার এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্সকে আমি কি করলাম একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিলাম। যেহেতু ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তার জন্য এটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট পাঁচ যেহেতু, তাহলে এবার এখান দিয়ে দেখ যে এখানে আর ইকুইভ্যালেন্টটা ঠিক কত। আর ইকুইভ্যালেন্ট যদি আমরা মানে সিরিজ রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কি বোঝা যায়, এটা আগে আমাকে বল। দেখলে কি বুঝতে পারি মানে সিরিজে আছে না প্যারালালে আছে? মানে এটাকে আমি বুঝতে পারছি, এটা তো R1, এটা R2, এটা R3, কে কার সঙ্গে সিরিজ প্যারালালে আছে এটা কি বোঝা যাচ্ছে? কি বলতো তাহলে ইকুয়েশনটা কি হবে, আরটিএইচ মানে আর ইকুইভ্যালেন্টের ইকুয়েশনটা কি হবে, R1 R2 R3 দিয়ে বল। আচ্ছা বুঝেছি। না সিরিজে নেই না। আচ্ছা দাঁড়া, যে কোনো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা একটা জিনিস মানে ভাবতে পারি যে আমি প্রথমে বললাম কি যেখানে আমার লোডটাকে খুলেছি সেই লোড থেকে আমি দেখবো যে কে কার সঙ্গে সিরিজ প্যারালালে আছে। তো এবার আমি এই পয়েন্টটা থেকে ধর এখানে এবার আমার চোখটা রয়েছে, ধর এখানে আমি চোখটা রেখেছি আমার। তো এখানে যদি আমার চোখ থাকে তাহলে এবার আমি দেখতে পাচ্ছি কি প্রথমে হয়েছে আমার R3, তারপরে গিয়ে রয়েছে আমার R1 আর R2। তাহলে প্রথমে আছে, এবার যেখানে আমার চোখ আছে আমি সেই বরাবর একটা কারেন্টকে আমি এবার ভাবনা শুরু করি জাস্ট। ধর এটাকে আমি ধরলাম আই কারেন্ট। এবার আই কারেন্ট আমার চোখ বরাবর ভাব, মানে আমি যেখানে চোখটাকে রেখেছি, যে টার্মিনালটা খোলা আছে সেই টার্মিনালে আমার চোখ আছে, সেই চোখ বরাবর এবার একটা কারেন্ট যাচ্ছে। প্রথমে এখানে এসে ব্রেক করলো কারেন্টটা, ভালো করে দেখ, ওটা এই বরাবর ঠিকই আসছিল, আস্তে আস্তে এখানে এসে ব্রেক করলো দুটো, একটা পার্ট গেল এইভাবে, একটা পার্ট গেল এইভাবে, গিয়ে ওরা আবার সেম হয় আবার এই বরাবর ফিরছে, দুজনে এইভাবে ঘুরে এসে এখানে আবার মিলিত হচ্ছে, সেটা ঠিক আছে। বাট এখানে ভাঙছে দেখ দুজন, আই এখানে একটা I1, এখানে একটা I2 তে ভাঙলো। এটা কি বোঝা গেল? এটা আগে বল আমাকে। আমি প্রথমে এই না, তুই দাঁড়া, তুই ঘেটে গেছিস, তুই আগে ভালো করে জিনিসটাকে ঠান্ডা মাথায় বোঝ।
এই জিনিসটা যেন ভুল না হয়, যে কোনো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য যে টার্মিনালটাকে আমি খুলছি সেই টার্মিনালে চোখ রাখবো, সেই চোখ এবার চোখ বরাবর এবার আমি যখন দেখছি জিনিসটাকে এই বরাবর আমি একটা কারেন্ট পাস করাচ্ছি। প্রথম যে জায়গায় ভাঙছে তার প্যারালালে আছে, এই বরাবর যখন যাচ্ছে এখানে কোনো রকম ভাঙা নেই, তার মানে কি এই পুরো R3 সঙ্গে এরা দুজন পুরো জিনিসটা সিরিজে আছে। তার মানে কি R3 গেল, R3 মধ্যে দিয়ে গেল প্লাস হয়ে এবার এরা দুজনের মধ্যে ভেঙে প্যারালাল হলো। এটা হচ্ছে পুরো ইকুয়েশনটা। ক্লিয়ার হলো? লীনা তোকে আমি বলবো পরের যে সার্কিটটা দেবো সেখানে তুই বার করবি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এইটা ক্লিয়ার হয়েছে কিনা এটা বল, রৌনক বল। আচ্ছা, তাহলে এবার আমি জানি R1 1 মানে 1 ওহম, R2 ও 1 ওহম, R3 ও 1 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বল? কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট এটা কি বেরোচ্ছে আগে সেটা বল। এই তো এখান দিয়ে তো কারেন্টটা আসছে, এই যে এই বরাবর তো কারেন্টটা আসছে, এই বরাবর যখন আসছে আমাকে এগুলো ধরতে হবে, এটার সঙ্গে এটা তো রয়েছে, এটা প্লাস এটা সিরিজে রয়েছে, কার সঙ্গে? এই দুটো প্যারালাল রেজিস্ট্যান্সের সঙ্গে ও সিরিজে রয়েছে। দেখ এখানে এসে ভাগ হচ্ছে মানে এরা তো প্যারালালে রয়েছে, কিন্তু এ কি আর নেই, এ পুরো গোটাটার সঙ্গে সিরিজে রয়েছে। রৌনক কি এসছে? 3.2 3/2 সরি পয়েন্ট বললাম, 3/2 হবে, যাই হোক 3/2। তাহলে এটাই হচ্ছে আমার RTH। এবার সুন্দর, তাহলে এবার আমার থিওরেটিক সার্কিটে আমার কি কি দরকার ছিল? আমার VTH দরকার ছিল, RTH দরকার ছিল, পেয়ে গেলাম। আর এর আমি জানি 1 ওহম, RTH কত 3/2, আর VTH কত গেল 2.5। তাহলে এবার এর একটা এবার যা কিছু এবার বার করতে দেবে সেটা আশা করি পারবো। ধর বললে এখানে ভোল্টেজটা কত, ভোল্টেজ কত হবে তাহলে বল? এই টোটাল কারেন্টটা কত এখানে? যদি আই ধরি এখানে তাহলে আই টোটাল কত হবে? আই টি বললাম, এটা পুরো সার্কিটে আই হয়, তাহলে আই টি কত হবে বল? একদম। তাহলে এবার এখানে যেটা আসবে, এবার ধর আইটি যা কিছু আসবে তাহলে আইটি ইনটু ভি, তাহলে কত হবে? এই রেজিস্ট্যান্সটা 1, তাহলে আইটির ভ্যালুটাই হচ্ছে এখানে VTH। এই সরি ওই আই এর একটা কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে সেটা। তো এটা গেল হচ্ছে আমার VTH মানে থেভেনিনস ভোল্টেজ থেকে আমি পার্টিকুলারলি একটা এলিমেন্টের মধ্যে কতটা ভোল্টেজ, কতটা কারেন্টে যাচ্ছে, কতটা পাওয়ার কনজিউম করছে, সেটা আমি যাবতীয় যা কিছু আমি এভাবে বার করতে পারি। এটা একটা লং প্রসেস। এই জিনিসটাই যদি এবার আমি একটা দিয়ে করতাম,
নোট দিয়ে করতাম আমার কত সুবিধা হতো, বা একটা মেজ দিয়ে করলে কত সুবিধা হতো। এই জন্যই বলি ছোটোখাটো একটা কোনো সার্কিট থাকলে, আর যদি কিছু বলে দেওয়া না থাকে ভিটিএইচ বার করতে হবে বা আরটিএইচ বার করতে হবে, থিওরিমগুলোকে অ্যাপ্লাই মানে মানে অ্যাভয়েড করাই ভালো, প্রচণ্ড টাইম কনজিউমিং এগুলো। আচ্ছা, থেভেনিনসটা কি ক্লিয়ার হয়েছে আগে বল। মানে ক্লিয়ার হওয়াটা একটু চাপের, একটু মানে স্টেপ বাই স্টেপ যদি একটু বুঝে করিস অসুবিধা হবে না, দুই একটা অঙ্ক করলে আশা করি সমস্যা হবে না। কি কি কেটে যাচ্ছে একবার বল। হ্যালো, আমার কি নেট, লীনা কথা বলছো একটু। হ্যাঁ তাহলে ওই ইয়ে কি বলছে। হ্যাঁ হ্যাঁ বল 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 বল, এবার এবার না এবার বল বল। হ্যাঁ হ্যাঁ, তুই লিনার থেকে একটু নিয়ে নিস হ্যাঁ কোশ্চেনগুলো। আচ্ছা, এবার লিনার খুব ইচ্ছা করছিল যে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবে, তাই তো? আজকের অঙ্কটা ওকে দিয়েই তাহলে শেষ হোক। দেখি কে করে। নে এখানে এবার আর ইকুইভ্যালেন্ট বার কর। আচ্ছা একটা বলছি কি এগুলোকে বাদ দে। কারেন্ট 5 মিলি অ্যাম্পিয়ার, কিচ্ছু করতে হবে না, জাস্ট আর ইকুইভ্যালেন্ট মানে পুরো সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার কর।
আচ্ছা, রৌনকের কত আসছে? হচ্ছে না? আচ্ছা, বলেই দিই। প্রথমত এখানে আছে কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্স আছে মানে এটা কি হবে, শর্ট সার্কিট না ওপেন সার্কিট? ওপেন হবে। তাহলে আমার পরের সার্কিটটা কিরকম দেখতে হবে, মানে এটাকে যদি এটা ওপেন, এখানে আর কিছু করছে না, আর এখানে কি ছিল না, এখানে ছিল না, এখানে 20, এখানে 4, এখানে 6, এখানে 10। এবার আমার কি এখানে খোলা আছে, তার মানে কি আমাকে এই বরাবর আমাকে দেখতে হবে। এই বরাবর দেখতে হবে মানে কি এই বরাবর এবার কারেন্ট পাঠিয়ে আমাকে দেখতে হবে কিভাবে যাচ্ছে। তো এই বরাবর কারেন্ট যাচ্ছে, এখানে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, আমার প্রথম ভাঙছে এই পয়েন্টে এসে। দুটো ভাগে ভাগ করলাম, মানে ভাগ হলো কারেন্টটা। এখান দিয়ে আমি ধর আই কারেন্ট পাস করিয়েছিলাম, এখানে এসে I1 আর I2 দুটো কারেন্টটা ভাগ হলো। I1টা কোথায় কোথায় যাচ্ছে, এই এসে এই এসে এই এসে এই পয়েন্টে মিলছে, আর এই কারেন্টটা এই এসে এই পয়েন্টে মিলছে, তারপরে আবার এই কারেন্টটা এখান দিয়ে পাস করছে, পুরো টোটাল কারেন্টটা। তাহলে কারেন্টের পাথ বুঝে আমি কি বললাম যে তোর প্যারালাল হবে না সিরিজ হবে সেটা আমরা বুঝতে পারি। তাহলে আমি প্রথমে এই পয়েন্টে এসে প্রথমে আমি দেখে নিচ্ছি ভাগ হচ্ছে, তার মানে কি এই পয়েন্টের সঙ্গে পুরো যে বাকি যে ইয়েগুলো আছে পুরোটা আমার প্যারালালে আছে, তার মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে বল এরা সবাই সিরিজে আছে, এটা তো মানে কারেন্ট পাস না করালেও বোঝা যাচ্ছে যে এরা সিরিজে আছে। এরা যদি সিরিজে থাকে তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স কত, 4, 6 আর 10, 20। তার মানে কি এই গিভেন 20 সঙ্গে আর বাকি যে কটা ছিল সেই কটাকেও যদি যোগ করি তাহলে 20 আসছে। তাহলে কি 20 আর 20 প্যারালালে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে, এই দুজনের প্যারালাল বাই 40। তার মানে কি অ্যান্সার কত হবে, সরি 10। বোঝা গেল? রৌনক কি বোঝা যাচ্ছে? কত দূর অবধি করেছিলি বল? আচ্ছা, তো এরকম এবার তাহলে প্র্যাকটিস কর, যদি আটকায় তাহলে বলবি। কালকে সকালবেলা একটা ক্লাস আছে, কালকে তাহলে এসিটাকে করবো 10টা থেকে। লীনা ফ্রি আছিস? আর আজকে তোর ডিসির যা ডাউট ছিল সেগুলো কি ক্লিয়ার হলো? আর ওইদিকে থেভেনিনস যদি হয়, নর্টনস, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার সেগুলো বলে দেবো। আর কালকে আগে এসি হবে, তারপরে লাস্টিকে ওই বাকি যে কটা আছে একটু একটু করে বলে দেবো, ঠিক আছে? আর তুই কোশ্চেন নিয়ে আজকে তাহলে প্র্যাকটিস করা শুরু কর।